আসসালামু আলাইকুম। সকলকে ওয়েলকাম করছি। আজকের ক্লাসে আমরা দ্রাব্যতা নিয়ে পড়াশোনা করব। এইচএসসি বোর্ড পরীক্ষায় প্রতি বছর গুণগত রসায়ন চ্যাপ্টার থেকে দ্রাব্যতা সেগমেন্টে একটা সিকিউ থাকতেই দেখা যায়। আজকের ক্লাসে আমরা দ্রাব্যতার বেসিক থিওরি আলোচনা করে নিব শুরুতে। তারপর চলে যাব ডিরেক্ট বোর্ড সিকিউ প্র্যাকটিসে, যাতে করে আমাদের একটা কমপ্লিট একাডেমিক প্রিপারেশন পাশাপাশি একটা স্ট্রং বেসিক বিল্ড আপ হয়ে যায় এই দ্রাব্যতা টপিকের উপরে। তাহলে চলো শুরু করা যাক। শুরুতেই আমরা একটু দ্রবণ সম্পর্কে জেনে নিব। একটা দ্রবণের দুটি অংশ থাকে, দ্রব এবং দ্রাবক। আমি যদি একটা পানি এবং চিনির শরবত তৈরি করতে চাই, তাহলে সেক্ষেত্রে পানির পরিমাণটা বেশি থাকে বলে পানিটা দ্রাবক হিসেবে বিবেচিত হবে, এবং বাইরে থেকে আমার অ্যাড করা কঠিন বস্তুটা বা চিনিটা যেটার পরিমাণ কম থাকে সেটা কিন্তু দ্রব হিসেবে বিবেচিত হয়। প্রত্যেকটা দ্রবণেরই এরকম দ্রাবক ও দ্রব দুটি পার্ট থাকে। এখন দেখো, দ্রবণের মধ্যে কি পরিমাণ দ্রব আছে তার উপর ভিত্তি করে দ্রবণকে আমি তিনটা সেগমেন্টে ক্লাসিফাই করছি। এক্ষেত্রে ধরে নিচ্ছে আমার তাপমাত্রা হচ্ছে 25 ডিগ্রি সেলসিয়াস, এক্ষেত্রেও 25 ডিগ্রি সেলসিয়াস। অতিরিক্ত কেসটাতে আমি পরে আসতেছি। আমি পাত্রের মধ্যে 1 লিটার পানি বা আমাদের দ্রাবক নিচ্ছি, এবং ধরে নিলাম যে আমাদের পাত্রের মধ্যে বা পানিতে এক্ষেত্রে যে চিনি নেওয়ার ধারণ ক্ষমতা সেটা হচ্ছে 40 গ্রাম। যে সর্বোচ্চ 40 গ্রাম চিনি নিতে পারে মানে কি, এই 40 গ্রাম চিনি পুরোপুরি পানির সাথে মিশে যাবে বা গুলে যাবে, আদারওয়াইজ নিচে কিন্তু তলানি জমবে। এখন যদি এমন হয় তার ধারণ ক্ষমতার থেকে কম পরিমাণ কন্টেন্ট বা দ্রব্য আমার এই দ্রবণে আছে, তখন সেই অবস্থাটাকে বলা হবে অসম্পৃক্ত অবস্থা। অর্থাৎ এক্ষেত্রে আমাদের কন্টেন্টটা ক্যাপাসিটির থেকে কম, মানে ওর ধারণ ক্ষমতা থেকে কম পরিমাণ আছে, ওর আরো নেয়ার ক্ষমতা আছে, এই অবস্থাটাকে কিন্তু বলা হয় অসম্পৃক্ত অবস্থা। আর যদি এমন হয় যে পরিমাণ ছিল ধারণ ক্ষমতা আমাদের দ্রবের পরিমাণ ঠিক ততটুকুই আছে, এই অবস্থাকে বলা হচ্ছে সম্পৃক্ত অবস্থা। কেন? এক্ষেত্রে কন্টেন্ট এবং ক্যাপাসিটি একই হচ্ছে। আর অতিপৃক্ত কেসটা হচ্ছে এরকম যে আমরা তাপমাত্রা বৃদ্ধি করে ওর ধারণ ক্ষমতার পরিবর্তন করতে পারি। ধরলাম আগে আমরা কক্ষ তাপমাত্রায় ছিলাম 25 ডিগ্রি সেলসিয়াস, এখন আমরা তাপমাত্রা বাড়িয়ে 35 ডিগ্রি সেলসিয়াসে গেলাম, এবং সেই ক্ষেত্রে চিনি নেওয়ার যে ধারণ ক্ষমতা সেটা বেড়ে হয়ে গেল 50 গ্রাম চিনি। তাহলে এখন আমরা আগের থেকে বেশি পরিমাণ চিনি পানিতে গুলতে পারবো না, পানিতে মেশাতে পারবো না। ধরলাম আমি 50 গ্রাম চিনি পানিতে মেশাচ্ছি, এই অবস্থাটাকে বলা হয় হচ্ছে অতিপৃক্ত অবস্থা। আমাদের দ্রাব্যতায় পুরো পড়াশোনাটাই থাকবে সম্পৃক্ত দ্রবণ নিয়ে, তাই এই আইডিয়াটা ক্লিয়ার থাকা খুবই গুরুত্বপূর্ণ। চলো আমরা এখন সামনের দিকে অগ্রসর হওয়া শুরু করি। তাহলে আমাদের দ্রাব্যতার মেইন যে ডেফিনেশন সেটা হচ্ছে এক্ষেত্রে লেখা দ্বিতীয় পয়েন্টটা। একটা সম্পৃক্ত দ্রবণের যে ঘনমাত্রা তাকেই বলা হয় আসলে দ্রাব্যতা। কিভাবে দেখো ভাইয়া, এক্ষেত্রে তিনটা এক্সাম্পল নিয়েছি। প্রথম এক্সাম্পলে লক্ষ্য করো, সিলভার ক্লোরাইড লবণের একটা সম্পৃক্ত দ্রবণ নেওয়া হয়েছে যার ঘনমাত্রা হচ্ছে 0.5 মোলার বা মোলারিটি হচ্ছে 0.5 মোলার। আমরা জানি দ্রাব্যতাকে কিন্তু ইংলিশে সলিউবিলিটি বলা হয় বা এস দ্বারা প্রকাশ করা হয়। তাহলে বলতে পারি এই দ্রবণের জন্য এস বা দ্রাব্যতার ভ্যালু কিন্তু 0.5 মোলার, কারণ দ্রবণটা হচ্ছে সম্পৃক্ত, অর্থাৎ ওর যে ধারণ ক্ষমতা ছিল ঠিক তত পরিমাণই দ্রব এই দ্রবণটার মধ্যে আছে। কিন্তু পরের দ্রবণটা লক্ষ্য করে দেখো, এটা কিন্তু অসম্পৃক্ত, অর্থাৎ এর দ্রাব্যতা কি আমরা 0.2 মোলার এক্ষেত্রে বলতে পারবো? অর্থাৎ ওর ঘনমাত্রাকে কি দ্রাব্যতা বলা যাবে না, কারণ এটা কিন্তু অসম্পৃক্ত অবস্থা। কেন? কারণ এই ক্ষেত্রে সোডিয়াম ক্লোরাইড আরো পরিমাণও নিতে পারবে, আমরা বাইরে থেকে আরো সোডিয়াম ক্লোরাইড অ্যাড করলে সেটা পানিতে মিশবে, কারণ এই দ্রবণটা হচ্ছে অসম্পৃক্ত দ্রবণ। অর্থাৎ ওর যে ধারণ ক্ষমতা তার তুলনায় কম দ্রব এখানে প্রেজেন্ট আছে। 3 নম্বর এক্সাম্পলটা লক্ষ্য করো, এখানে বলা হয়েছে আমরা সোডিয়াম হাইড্রোক্সাইডের 40 গ্রাম মিশ্রিত করতেছি 1 লিটার পানিতে, এবং এক্ষেত্রেও কিন্তু সম্পৃক্ত দ্রবণ তৈরি হয়েছে। তাহলে এই দ্রবণটার ঘনমাত্রাকে আমরা বের করতে পারবো না। আমরা জানি সি ইকুয়ালস টু হচ্ছে N/VL, যেহেতু ভর দেওয়া আছে এনকে আমরা ভাঙতে পারি W/M এ। সোডিয়াম হাইড্রোক্সাইডের জন্য ভর দেওয়া আছে 40 গ্রাম, আমরাও জানি মোলার ম্যাস হচ্ছে 40 আর ভলিউম হচ্ছে 1 লিটার, তাহলে দেখো চলে আসতেছে 1 মোলার। তাহলে এক্ষেত্রেও কিন্তু বলে দেওয়া যাচ্ছে যে দ্রাব্যতা এসে পড়বে 1 মোলার। এবং দ্রাব্যতার মিনিংটা কি, যে 40 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড নেওয়ারই ধারণ ক্ষমতা এই দ্রবণের ছিল, এবং সেই পরিমাণে এখানে এক্সিস্ট করতেছে বা আছে দ্রব হিসেবে সোডিয়াম হাইড্রোক্সাইড, এই কারণে দ্রবণটা সম্পৃক্ত। কিন্তু বিপরীত দিকে আমাদের অসম্পৃক্ত দ্রবণ সোডিয়াম ক্লোরাইড, ওর মধ্যে কিন্তু ম্যাক্সিমাম পরিমাণে নেই, ওর ধারণ ক্ষমতা আরো বেশি, ও আরো পরিমাণ নিতে পারবে, এই জন্য ওর ঘনমাত্রাকে কিন্তু আমরা দ্রাব্যতা বলতে পারি না। তাহলে লাস্টে আমরা ফাইনালি মনে রাখবো যে আমাদের সম্পৃক্ত দ্রবণের বা সম্পৃক্ত অবস্থায় একটা দ্রবণের যে ঘনমাত্রা সেটাই হচ্ছে আমাদের দ্রাব্যতা। এবার চলো আমরা দ্রাবকের হিসাবে দ্রাব্যতার একটা ডেফিনেশন দেখে আসি। আমাদের দ্রাব্যতা কিন্তু তাপমাত্রা এবং চাপের উপর ভিত্তি করে ভ্যারি করে, এই জন্য ডেফিনেশনে বলে নিতে হবে কিন্তু নির্দিষ্ট তাপমাত্রা ও চাপে।
আমরা 100 ml পানি নিব অথবা 100 গ্রাম দ্রাবক নিব, তার মধ্যে একটা দ্রবের যে সর্বোচ্চ ধারণ ক্ষমতা অর্থাৎ সর্বোচ্চ যে পরিমাণ দ্রবকে আমরা মিশিয়ে সম্পৃক্ত দ্রবণ তৈরি করতে পারবো সেই পরিমাণ দ্রবকে বলা হবে ওই দ্রবের ওই দ্রবণের দ্রাব্যতা। মিনিংটা কি, যে 100 গ্রাম দ্রাবকে যে পরিমাণ থাকবে, ধরো আমি ধরতেছি আমাদের দ্রাবক আছে বর্তমানে এক্স গ্রাম এবং দ্রব আছে হচ্ছে ওয়াই গ্রাম। তাহলে আমাদের ডেফিনেশন ওয়াইজ আমি করার চেষ্টা করি যে এক্স গ্রাম দ্রাবকে দ্রব আছে, ঐকিক নিয়ম করবো আর কি ভাইয়া, দ্রব আছে ওয়াই গ্রাম। আমাদের ডেফিনেশন কি বলতো, 100 গ্রাম দ্রাবকে, তাহলে 100 গ্রাম দ্রাবকে কত হবে, একের জন্য হবে ওয়াই বাই এক্স ইন্টু হয়ে যাবে 100। সো এখান থেকে দেখো আমরা চাইলে একটা ফর্মুলা দাঁড় করাতে পারি যে এই ফর্মেটে, বা আমি যে এক্সাম্পলটা এখন ব্যাখ্যা করতেছি, যে থিওরিটা ব্যাখ্যা করতেছি, সেই ফর্মেটে দ্রাব্যতার একটা ফর্মুলা হয়ে যায় যে উপরে আমাদের দ্রব, ওয়াইটা কি ছিল দেখো দ্রব, এরপর নিচে হচ্ছে আমাদের দ্রাবক, এক্ষেত্রে এক্সটা কি ছিল বলতো আমাদের দ্রাবক না, নিচে হবে আমাদের দ্রাবক ইন্টু 100। তাহলে আমরা এই ফরম্যাটে এই ফর্মুলা ইউজ করে কিন্তু দ্রাব্যতা বের করতে পারি। এই হলো দ্রাব্যতার ইনিশিয়াল দুটো ডেফিনেশন। আমরা প্রথম যে ডেফিনেশন সেটা দিয়ে কিছু সিকিউ এখন সলভ করা শুরু করব। তাহলে চলো আমরা সামনে আগাই। আচ্ছা, সিকিউ সলভের আগে চলো আমরা এই ছোট কয়েকটা কোয়েশ্চেন সলভ করি, তাহলে আমাদের বেসিকটা ক্লিয়ার হয়ে যাবে। দেখো তো প্রথম কোয়েশ্চেনটা কি বলা আছে, একটা যৌগের দ্রাব্যতা এস এর ভ্যালু দেওয়া আছে হচ্ছে 80, বুঝলাম। দ্রব, দ্রাবক এবং দ্রবণের পরিমাণ আমাদেরকে বের করতে হবে। যেহেতু কোনো কিছু দেওয়া নাই, আমাদের ডেফিনেশন ওয়াইজ কিন্তু দ্রাবক কি ছিল বলতো, 100 গ্রাম না? তাহলে আমরা দ্রাবককে যদি 100 গ্রাম ধরি, তাহলে বলতো দ্রব কি হবে, আমরা ফর্মুলাটা একটু আগে শিখে আসছি, দ্রাব্যতা ইকুয়ালস টু দ্রব বাই দ্রাবক ইন্টু হচ্ছে 100। তাহলে আমাদের দ্রাব্যতার ভ্যালু দিয়ে দিয়েছে হলো 80, দ্রব আমাদেরকে বের করতে হবে, দ্রাবক হচ্ছে আমাদের কত 100 গ্রাম যেটা আমরা ধরে নিয়েছি, ইন্টু হচ্ছে গিয়ে 100। তাহলে করে দেখবা যে এক্ষেত্রে কিন্তু দ্রব চলে আসতেছে কত, সিম্পলি 80 গ্রাম। এবং এক্ষেত্রে দ্রবণ কিন্তু হয় দ্রব এবং দ্রাবকের যোগফলের সমান, অর্থাৎ 100 যোগ 80। খুবই সিম্পল একটা ম্যাথ, বাট এটা করে কনসেপ্টটা ক্লিয়ার হয়ে থাকবে আমাদের 180 গ্রাম। পরের ম্যাথটা একটু ইম্পর্টেন্ট, দেখো ভালো মতো আমরা করার চেষ্টা করি। কোন যোগের দ্রাব্যতা বা এস এবারও বলে দিছে আমাদের 60, বাট এবার দেখো আমাদের সম্পৃক্ত দ্রবণটা হয়ে গেছে 300 ml, এবং আমরা ধরে নিব যে 300 ml অ্যাকচুয়ালি 300 গ্রামের সমান, কারণ আমাদের এখানে ডেফিনেশনটা হচ্ছে গ্রামের রেসপেক্টে। আমরা ধরে নিচ্ছি 300 ml দ্বারা ওরা 300 গ্রামই বোঝাচ্ছে। দ্রবণ তৈরি করতে কত গ্রাম দ্রব লাগবে, তাহলে খুবই কেয়ারফুল, এই 300 গ্রাম কিন্তু আমাদের দ্রবণ, দ্রব না দ্রাবক না। তাহলে আমি ধরে নিলাম দ্রব হচ্ছে এক্স গ্রাম, এটা ভাইয়া ধরে নিচ্ছি, কারণ আমাদের ডেফিনেশনে বা ফর্মুলায় দ্রব বা দ্রাবক নিয়ে কাজ করতে হবে। দেখো ফর্মুলা কি, দ্রব আর নিচে হচ্ছে দ্রাবক ইন্টু হচ্ছে আমাদের কি 100। তাহলে আমাদের এস এর ভ্যালু কোয়েশ্চেনে গিভেন 60 ইকুয়ালস টু দ্রব আমি ধরে নিয়েছি এক্স। তাহলে বলো তো দ্রাবকটা কত হবে, এটা একটু ট্রিকি, পারার কথা সবার। যেহেতু দ্রব আর দ্রাবক যোগ করে আমরা দ্রবণ পাই, তাহলে কিন্তু আমাদের দ্রাবক চলে আসবে কি, সিম্পলি 300 মাইনাস এক্স। তাহলে আমরা এখানে নিচে লিখতে পারি 300 মাইনাস এক্স ইন্টু হচ্ছে 100। এখান থেকে আমাদের কাঙ্ক্ষিত এক্সটাকে যদি সলভ করে ফেলতে পারি, সেই এক্সটাই হবে কিন্তু আমাদের কত গ্রাম দ্রব সেটার আনসার। তাহলে তোমরা এই এক্সটা সলভ করে ফেলবা, বুঝতে পারছো কিনা। এরপর চলো আমরা পরের টপিকে চলে যাই। একটু আগে ভাইয়া বলতেছিলাম যে দ্রাব্যতা কিন্তু আমাদের তাপমাত্রার পরিবর্তনে পরিবর্তিত হয়। সেটা কিভাবে হয় বা দ্রাব্যতার উপর তাপমাত্রার প্রভাবটা কি, সেটাই চলো দেখার চেষ্টা করি। ধরো আমরা যখন একটা দ্রবণ বানানোর জন্য দ্রাবকে মিশ্রিত করতেছি, তখন কিন্তু অ্যাকচুয়ালি একটা বিক্রিয়া হচ্ছে। ধরো পানিতে যখন তুমি গ্লুকোজ মিশাচ্ছ, সেখানে কিন্তু একটা বিক্রিয়া ঘটতেছে। এই বিক্রিয়ার যে ডেল্টা এইচ বা এনথালপির পরিবর্তন, সেটা যদি নেগেটিভ হয় অর্থাৎ বিক্রিয়াটা তাপোৎপাদী হয়, তাহলে একটা কেস হবে। আর যদি বিক্রিয়ার ডেল্টা এইচটা পজিটিভ হয় অর্থাৎ বিক্রিয়াটা তাপহারী হয়, তাহলে আরেক ধরনের কেস হবে। এক্ষেত্রে দেখো ভাইয়া যে গ্রাফটা নিছি, আমি ধরলাম এই অক্ষ বরাবর দ্রাব্যতা এবং এই অক্ষে আমি তাপমাত্রা নিয়েছি, দুইটা অক্ষ বরাবর। দেখা যায় যে বিক্রিয়াটা যদি তাপহারী হয়, তখন দ্রাব্যতা এবং তাপমাত্রার সম্পর্কটা না সমানুপাতিক। অর্থাৎ তুমি যখন তাপমাত্রা বাড়াচ্ছ, তখন দ্রাব্যতা বৃদ্ধি পায়। অর্থাৎ এই ক্ষেত্রে গ্রাফটা কাইন্ড অফ এই ধাঁচের আসে, তুমি যত তাপমাত্রা বাড়াচ্ছ ওই দ্রবটার দ্রাব্যতা তত ওই দ্রবণে বৃদ্ধি পাচ্ছে। কিন্তু তাপোৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে ঠিক উল্টোটা ঘটে, তুমি যত তাপমাত্রা বাড়াবা দ্রাব্যতা এক্ষেত্রে কমবে। অর্থাৎ এই ক্ষেত্রে গ্রাফটা আসলে এই ধরনের হয় নিচের দিকে, কারণ তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে দ্রাব্যতা কমে যাচ্ছে। এই জন্য দেখবা তোমরা যখন পানিতে গ্লুকোজ মেশাও, সেই পানিটা খেতে একটু ঠান্ডা লাগে। ঠান্ডা কেন মনে হয়, কারণ ওই বিক্রিয়াটা অ্যাকচুয়ালি হচ্ছে তাপহারী, কারণ সেখান থেকে অলরেডি সে তাপ শুষে নিয়েছে ওই বিক্রিয়াটা হওয়ার জন্য। এবং ওইটা যদি আমরা বেশি তাপমাত্রায় করি বা ওই গ্লুকোজের দ্রবণটাকে তাপ দেই, তাহলে ওর ধারণ ক্ষমতা আরো বেড়ে যাবে বা দ্রাব্যতা আরো বেড়ে যাবে। এবার চলো আমরা তাহলে একটা ভিন্নধর্মী কেস দেখে আসি, সেটা হচ্ছে আমাদের গ্লুবার সল্ট
বা গ্লুবার লবণের ক্ষেত্রে লবণটার সংকেত হচ্ছে সোডিয়াম সালফেট, যার সাথে 10 অণু কেলাস পানি যুক্ত আছে। বুঝছো? এই ক্ষেত্রে যদি আমি দ্রাব্যতা এবং এক্ষেত্রে তাপমাত্রা নিই, তাহলে ওর গ্রাফটা হয় এই রকম যে প্রথমে একটা নির্দিষ্ট তাপমাত্রা অবধি তাপমাত্রার সাথে দ্রাব্যতার সম্পর্কটা সমানুপাতিক, অর্থাৎ বাড়তেছে। বাট এরপরে আবার হয়ে যায় ব্যস্তানুপাতিক, অর্থাৎ তাপমাত্রা বৃদ্ধি পেলে দ্রাব্যতা কিন্তু তখন কমতে থাকে। এবং এইটা ঠিক যেই তাপমাত্রা অবধি এমন হয়, সেটাকে ধরো ভাইয়া যদি হালকা হালকা করে মার্ক করার চেষ্টা করি, সেই তাপমাত্রাকে বলা হয় পরিবৃত্ত তাপমাত্রা, এবং এই ক্ষেত্রে ভ্যালুটা হয় 32.4 ডিগ্রি সেলসিয়াস। এটাকে বলা হয় পরিবৃত্ত তাপমাত্রা। এবং এটা কিন্তু আমাদের সিকিউর খ নাম্বারে প্রায় সময় চলে আসে, বা মাঝে মাঝে গতেও দিয়ে দিতে পারে, অলরেডি একটা বোর্ডে চলে আসছে। তাহলে এই শুরুর অংশে দেখো কি হয়েছে, তাপমাত্রা বাড়ার সাথে সাথে দ্রাব্যতা বৃদ্ধি পাইছে, বাট পরের অংশে কিন্তু তাপমাত্রা বাড়ার সাথে সাথে দ্রাব্যতা এখন কমতেছে। এর কারণটা কি? সোডিয়াম সালফেট সাথে 10 অণু পানি যুক্ত আছে দেখো আমাদের গ্লুবার সল্ট লবণটায়। এই 32.4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার আগে ওর সাথে 10 অণু পানি যুক্ত আছে, বাট এই তাপমাত্রার পরে 10 অণু যে কেলাস পানি সেটা আলাদা হয়ে যায় ওর থেকে। এতে কি হয় যে প্রথমে যখন পানিটা ওর সাথে ছিল সেটা মিশতে সাহায্য করতো, পানিতে মিশতে হেল্প করতো। পানিতে মিশতে হেল্প করায় এক্ষেত্রে দেখো দ্রাব্যতাটা বৃদ্ধি পাচ্ছে তাপমাত্রার সাথে সাথে। কিন্তু যখনই পানির অণুটা আলাদা হয়ে গেল, তখন তো আর ও নাই সাহায্য করার জন্য। এই কারণে তাপমাত্রা বাড়ার সাথে সাথে দ্রাব্যতা তখন কমে যায়, কেননা এই ক্ষেত্রে কিন্তু আমাদের তাপোৎপাদী রিঅ্যাকশন হয়। বুঝতে পারছি কিনা সবাই? এই হলো আমাদের দ্রাব্যতার উপর তাপমাত্রার প্রভাব। এবার চলো আমরা প্রথম ইনিশিয়াল যে আইডিয়াগুলো নিলাম এর উপর ভিত্তি করে কিছু সিকিউ সলভিং শুরু করে দিই। এক্ষেত্রে গ নাম্বার কোয়েশ্চেনটা যদি আমরা একটু লক্ষ্য করি, দ্রবণটা প্রথমে কিন্তু 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ছিল, পরবর্তীতে ওকে আমরা 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় শীতল করে ফেলেছি। এবং দেখো দুইটা তাপমাত্রা কিন্তু দ্রাব্যতার ভ্যালু আলাদা। ধরো ভাই আলাদা করে বলতেছি, S25 অর্থাৎ 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় দ্রাব্যতার ভ্যালুটা হচ্ছে আমাদের 40, আর অপরদিকে S50 অর্থাৎ 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় দ্রাব্যতার ভ্যালুটা হচ্ছে 60। এভাবে করে ভাইয়া ডিনোট করলাম। এবং এক্ষেত্রে তোমরা ধরে ফেলার কথা তাপ হারি রিয়াকশন হয়েছিল, কারণ তাপমাত্রা কমাতে দ্রাব্যতাও কমে গিয়েছে, সমানুপাতিক রিয়াকশন। তাহলে চলো এই কোয়েশ্চেনটা কিভাবে সলভ করতে হবে এটা আমরা করার চেষ্টা করি। প্রথমে দ্রবণটা বলতো কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ছিল? অবশ্যই 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়। তাহলে আমরা সেটা দিয়ে ম্যাথটা করা শুরু করতেছি। 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বলতো আমাদের যেহেতু দ্রাব্যতার ভ্যালু জানা 50-তে, আমরা ফর্মুলা লিখতে পারি না? দ্রাব্যতা ইকুয়ালস টু দ্রব বাই হচ্ছে দ্রাবক ইন্টু কত বলতো? 100। কোয়েশ্চেনে দেখো দেওয়াই আছে যে যে সম্পৃক্ত দ্রবণটা ছিল সেটা কিন্তু 100 গ্রাম। এবং আরেকটা জিনিস, কিন্তু দ্রবণটা কিন্তু সম্পৃক্ত ছিল দেখে ভাইয়া এই ইকুয়েশনটা লিখতে পারতেছি, কারণ দ্রাব্যতা হচ্ছে ভ্যালিড সম্পৃক্ত অবস্থার জন্য। তাহলে ভাইয়া বলতে পারি কি, এস এর ভ্যালু দেওয়া আছে S50 যেটা কিনা 60, ইকুয়ালস টু দ্রব দেখো ভাইয়া ধরলাম এক্স, ভাইয়া ধরে নিয়েছি দ্রব আছে এক্স গ্রাম। তাহলে বলতো দ্রাবক কত হবে? ঠিক 100 - x ইন্টু হচ্ছে আমাদের 100। তাহলে এখান থেকে ভাইয়া যদি ইকুয়েশনটা সলভ করার চেষ্টা করি, তাহলে আমাদের ভ্যালুটা আসতেছে x ইকুয়ালস টু 37.5 গ্রাম। তাহলে আমরা কি বুঝে গেলাম বলতো? এই মুহূর্তে 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আমাদের দ্রব আছে হচ্ছে 37.5 গ্রাম, এবং আমাদের যে দ্রাবক, সেই দ্রাবকের ভ্যালুটা হবে ঠিক 100 থেকে এটাকে বিয়োগ করে দিলেই যা আসে তা, সেটা আসতেছে হচ্ছে 62.5 গ্রাম। আমরা এখন এই স্টেটে আছি। পরবর্তীতে দেখো ওকে আমি 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় শীতল করছি। খুবই কেয়ারফুলি লক্ষ্য করতে হবে। পরবর্তীতে ওকে আমি 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় শীতল করছি। তখন কি কেস ঘটবে দেখো? 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বলো তো তাপমাত্রা কমে গেলে দ্রাব্যতা কমে যায়, মানে কি ধারণ ক্ষমতা অ্যাকচুয়ালি কমে যায় না? দ্রাব্যতা কেন কমতেছে? ও আগের তুলনায় কম পরিমাণ দ্রব্য পানিতে মিশাতে পারে, এই জন্য ধারণ ক্ষমতা কমে যায়। অর্থাৎ এই ক্ষেত্রেও যদি আমি ইকুয়েশন লিখতে চাই, এবং এক্ষেত্রে তাপমাত্রা 25 দেখে আমি লিখলাম S25, আগে ছিল S50, সেটা ইকুয়ালস টু এখন কি হবে? দ্রবের যে একটা ম্যাক্সিমাম ভ্যালু, দ্রব ম্যাক্স ডিভাইডেড বাই দ্রাবকের কিন্তু কোনো চেঞ্জ নাই, দ্রাবকটা আগের ভ্যালুটাই হবে। বলো তো আমাদের S25 কত কোয়েশ্চেনে গিভেন? সেটা হচ্ছে 40, ইকুয়ালস টু এই তাপমাত্রায় দ্রব সর্বোচ্চ কতটুকু থাকতে পারে, বা দ্রবের ম্যাক্সিমাম ধারণ ক্ষমতা কত, সেটা আমরা বের করতে চাই। আর দ্রাবকটার কিন্তু কোনো চেঞ্জ হবে না তাপমাত্রার কারণে, দ্রাবকটা ছিল সেই 62.5 ইন্টু হচ্ছে 100। তাহলে ভাইয়া যদি এখান থেকে আমাদের দ্রবের যে ম্যাক্সিমাম পরিমাণটা সেটা যদি বের করার চেষ্টা করি ক্যালকুলেশন করে, সেটা আসতেছে 25 গ্রাম। তাহলে কি বুঝলা? যে আমাদের দ্রব্য কিন্তু ইনিশিয়ালি ছিল 37.5 গ্রাম, বাট এখন তাপমাত্রা কমায় ফেলায় দ্রাব্যতা কমে গেছে, বা ধারণ ক্ষমতা কত হয়ে গেছে বলতো? 25 গ্রাম না? তাহলে পুরো দ্রবণটার মধ্যে পুরো 37.5 গ্রাম কি আর থাকতে পারবে দ্রব্য? না। তাহলে বাকি অংশ কি হবে? বাকি অংশটাই আমাদের কেলাসিত হবে, এবং সেটাই কোয়েশ্চেনে বের করতে বলছে, বা অদক্ষেপ পড়ে যাবে। আমরা লিখে ফেলবো যে কেলাসের পরিমাণ বা অদক্ষেপের পরিমাণ, ভাই যদি লিখি কেলাসিত ভর বা অদক্ষেপের পরিমাণ, সেটা হবে সিম্পলি 37.5 মাইনাস হচ্ছে
25 চলে আসবে আমাদের 12.5 গ্রাম। এবং এই ধাঁচের ম্যাথ বারবার আমাদের বোর্ড পরীক্ষায় বিগত বছরে চলে আসছে। এভাবে ধাপে ধাপে যদি আমরা সলভ করি কোনো ভুল হওয়ার আশঙ্কা থাকবে না। চলো আমরা সামনে আরো কয়েকটা কোয়েশ্চেন সলভ করি। এই সিকিউটা লক্ষ্য করো, আগের সিকিউ এর ঠিক উল্টো জিনিসটা ঘটেছে। আগে আমরা অধিক তাপমাত্রা থেকে কম তাপমাত্রায় গেছি, এখন কিন্তু দেখো অলরেডি ছিল 28 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, সেখান থেকে আমরা উত্তপ্ত করে 32 ডিগ্রি সেলসিয়াসে গিয়েছি। তাহলে এখন কিন্তু আগেরটার উল্টো কেস। বাট চলো আমরা এটাও ধাপে ধাপে করার চেষ্টা করি। আমরা শুরুতে ছিলাম কততে বলতো, 28 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। তাহলে সেই তাপমাত্রায় ক্যালকুলেশনটা চলো করি। এবং সেই তাপমাত্রায় দ্রবণটা কি বলতো, সম্পৃক্ত কিন্তু। তাহলে দ্রবণ যেহেতু সম্পৃক্ত, আমরা লিখতে পারি S28 কত হবে, উপরে আমাদের দ্রব, নিচে হচ্ছে দ্রাবক, ইনটু হচ্ছে 100। কোয়েশ্চেনে কিন্তু আমাদের দেওয়া আছে পানির পরিমাণ, খুবই কেয়ারফুল। 130 গ্রাম দেওয়া আছে পানি। এবার কিন্তু একটু কেয়ারফুল থাকতে হবে। 28 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় দ্রাব্যতার ভ্যালুটা কত দেওয়া আছে আমাদের, 35। তাহলে এস এর ভ্যালু হচ্ছে 35। দ্রব আমরা জানি না, বের করতে চাই। এবার দ্রাবকের ভ্যালু দেওয়া আছে 130। খুবই কেয়ারফুল এই কোয়েশ্চেনটা করতে হবে, কারণ দেখো এবার পানির পরিমাণ বলে দিচ্ছে 130, দ্রবণ না কিন্তু। তাহলে এখান থেকে ভাইয়া যদি দ্রবটা ক্যালকুলেট করি, সেটা আসতেছে 45.5 গ্রাম। তাহলে আমরা এখন দ্রাবকও জানি, দ্রবও কিন্তু জানি। তাহলে আমাদের পানি বা দ্রাবক হচ্ছে এইটা, আর এই হচ্ছে দ্রব। এবার চলো আমরা পরের তাপমাত্রায় চলে যাই। আমরা যখন উত্তপ্ত করেছি তখন আমরা কোন তাপমাত্রায় চলে আসছি, আমরা এখন আসছি হচ্ছে 32 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়। তাহলে সেই 32 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ম্যাক্সিমাম কতটুকু থাকতে পারে প্রোডাক্ট না উৎপাদ, সেটা আমরা বের করতে চাই। চলো করে ফেলি। 32 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় S32 সমান দ্রব কতটুকু থাকতে পারে ম্যাক্সিমাম, সেই ধারণ ক্ষমতাটা কিন্তু এখন বেড়ে যাবে বা চেঞ্জ হয়ে যাবে। দ্রাবক আগেরটাই থাকবে, ইনটু হচ্ছে 100। দেখো তো S32 এর ভ্যালুটা কত, সেটা হচ্ছে 45। দ্রব ম্যাক্স কতটুকু সেটাই আমরা বের করতে চাই। আর দ্রাবক কিন্তু আগেরটাই, পানি যেটা 130 গ্রাম, সেটাই থেকে যাবে 130 ইনটু হচ্ছে 100। ভাইয়া ক্যালকুলেট করে বলি, 48.5 গ্রাম। তাহলে দেখো আমাদের দ্রব ছিল 45.5, বাট এখন ওর ধারণ ক্ষমতা বেড়ে গেছে, এখন ও নিতে পারতেছে 58.5 গ্রাম। তাহলে বলো তো এক্সট্রা কি পরিমাণ দ্রব যোগ করলে ও সম্পৃক্ত হবে? কারণ এখন কিন্তু আর সম্পৃক্ত থাকলো না, ওর ধারণ ক্ষমতা সমপরিমাণ দ্রব নাই। তাহলে এক্সট্রা অ্যাড কতটুকু করতে হবে বলতো? তাহলে এক্সট্রা অ্যাড করতে হবে হচ্ছে আমাদের 58.5 মাইনাস হচ্ছে 45.5, যেটা করলে চলে আসবে সিম্পলি 13 গ্রাম। তাহলে আশা করি আগের সিকিউ এবং এই সিকিউ, এই দুটো সিকিউ করার পরে তোমাদের এই টপিকে আর কোনো ধরনের কোয়েশ্চেন থাকবে না বা কনফিউশন থাকবে না। চলো আমরা সামনে আগাই। এই সিকিউ এর সম্পূর্ণ অংশটাই মানে গ আর ঘ দুটোই কিন্তু আমাদের তাপমাত্রার প্রভাব থেকে আসছে। একটু লক্ষ্য করে দেখো, আমি যদি রেড পেনটা নিয়ে নিই, যে গ্রাফ অনুযায়ী আমাদের 1 নাম্বার যে যৌগটা, সেটা দ্রাব্যতা কিন্তু বাড়তেছে তাপমাত্রার সাথে। তাহলে ওর ক্ষেত্রে যে বিক্রিয়াটা হয় সেটা কিন্তু অ্যাকচুয়ালি তাপহারী। অপরদিকে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, তার কিন্তু দ্রাব্যতা কমতেছে তাপমাত্রার সাথে, তো এটা কিন্তু হয়ে যাবে তাপোৎপাদী। এবং ওই দেখো আমাদের গ্লুবার সল্ট, সোডিয়াম সালফেট এবং 10 পানি, সেটাও কিন্তু প্রেজেন্ট আছে, যার ইনিশিয়ালি দ্রাব্যতা বাড়ছিল তাপমাত্রার সাথে, আর পরে কিন্তু কেলাস পানিতে আলাদা হয়ে যাওয়ার পর কমতেছে। এই পুরো থিওরিটাই কিন্তু তোমাদের ঘ নাম্বারে ব্যাখ্যা করতে হবে, আশা করি সেটা করতে পারবা। এবং গ নাম্বার যে ম্যাথটা, এটার হুবহু ম্যাথই কিন্তু আমরা মাত্র করে আসছি একটু আগে। তাও ভাইয়া চলো আরেকটা তোমাদের প্র্যাকটিসের জন্য করে দিচ্ছি। আমরা 65 থেকে 15তে যাচ্ছি। তাহলে আমরা ইনিশিয়ালি ছিলাম কততে, 65 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়। চলো তো সেই তাপমাত্রা লিখে ফেলে ভাই, এবার একটু শর্টকাটে তাড়াতাড়ি লিখে ফেলবো। S65 সমান হচ্ছে এখন দ্রব বাই দ্রাবক ইনটু হচ্ছে 100। দেখো তো এখন আমাদের দ্রবণ জানা 300 গ্রাম, তাহলে ধরো আমরা দ্রব ধরলাম হচ্ছে x, তাহলে দ্রাবক হবে 300 মাইনাস x, ইনটু করে দিব হচ্ছে 100। তাহলে S65 এর ভ্যালু বলা আছে হচ্ছে আমাদের 50, সেটা ইকুয়ালস টু x ডিভাইডেড বাই 300 মাইনাস x ইনটু হচ্ছে 100। এখান থেকে আমাদের কাঙ্ক্ষিত যে x, সেটা সলভ হয়ে যাবে, মানে যে পরিমাণ দ্রব আছে। দ্রব পেয়ে গেলে তুমি কিন্তু দ্রাবকও বের করতে পারবা। দ্রাবকটা কি বলতো, এখানে দ্রব হচ্ছে x আর দ্রাবক হচ্ছে, আমরা একটু আগে লিখছি 300 মাইনাস এক্স। বাস। এরপর আমরা 15 ডিগ্রি সেলসিয়াসে চলে গেছি। তাহলে সেকেন্ড অবস্থা আমরা চলে গেছি হচ্ছে 15 ডিগ্রি সেলসিয়াসে। ওই তাপমাত্রায় ম্যাক্স কতটুকু দ্রব থাকতে পারে সেটা বের করতে হবে। তাহলে দেখি চলো, S15 সমান দ্রব ম্যাক্সিমাম যত থাকতে পারে, দ্রব ম্যাক্স, আর নিচে আমাদের দ্রাবকটা কিন্তু এই যে তুমি এখানে বের করে রাখছো, এক্স এর ভ্যালুটা বের করতে পারলে এখান থেকে কিন্তু এই ইনপুটটা দিতে পারবা। সেটা হবে হচ্ছে 300 মাইনাস এক্স। এটা দেখবা কত করে কত আসে, সেখান থেকে দ্রবের যে ম্যাক্সিমাম আউটপুটটা সেটা নিয়ে আসবা। এবং লাস্টে তোমার কতটুকু কি বলছে কেলাস পড়বে বা অদক্ষেপ পড়বে, সেটা আমাদের বের করতে হবে। জাস্ট এই দুইটার বিয়োগফল করে দিতে হবে, এই এক্স আর এই দ্রবের যে ম্যাক্সিমাম ভ্যালুটা, সেটার বিয়োগফল করে দিতে হবে। এই সিকিউ হুবহু আমরা একটু আগে করেছি, আশা করি এটা তোমরা নিজেরা সলভ করতে পারবে। ভাইয়া তাও গাইড করে দিছি, জাস্ট ক্যালকুলেশনটা করতে হবে। চলো সামনে আগাই।
এই সিকিউরটা লক্ষ্য করো, এটাও সিমিলার না? আমরা 50°C থেকে 25-এ শীতল করতেছি এবং এই ক্ষেত্রেও কি পরিমাণ কেলাসিতে হবে বের করতে হবে। শুধু এখানে একটু গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন আছে। কিরকম? যে 25°C তাপমাত্রায় আমাদের দ্রাব্যতাটা গ্রাফ থেকে বের করতে হবে। দেখো ঠিক মাঝামাঝি আছে। অর্থাৎ আমরা বলতে পারি S25 এর ভ্যালু কিন্তু 35। আবার দেখো 50°C যে তাপমাত্রা, সেক্ষেত্রে দ্রাব্যতার ভ্যালু অ্যাকচুয়ালি 50 বরাবর। তাহলে S50 হবে হচ্ছে গিয়ে 50। বাস এই দুইটা ডাটা জাস্ট আমাদের একটু গ্রাফ থেকে বের করতে হয়েছে, আদারওয়াইজ পুরোটাই কিন্তু আগের ম্যাথ। ক্লিয়ার কিনা? চলো এবার আমরা সামনের দিকে আগাই। আচ্ছা, আমরা এতক্ষণ ধরে দ্রাব্যতার যে ফরম্যাটটা নিয়ে আলোচনাগুলো করছি বা ম্যাথগুলো করছি, সেটা ছিল এরকম যে একটা দ্রবণের নির্দিষ্ট পরিমাণ ধারণ ক্ষমতা থাকে। সেই ধারণ ক্ষমতার থেকে কম পরিমাণ দ্রব্য সেখানে প্রেজেন্ট থাকলে দ্রব্যটা অসম্পৃক্ত হয়। আরো এক্সট্রা অ্যাড করতে হবে সম্পৃক্ত হতে হলে। আর ধারণ ক্ষমতার সমপরিমাণ দ্রব্য থাকলে তো সেটা সম্পৃক্তই। আর যদি ধারণ ক্ষমতার থেকে দ্রব্যের পরিমাণ এক্সিড করে চলে যায়, তখন কিন্তু সেখানে তলানি জমে বা অদক্ষেপ পড়ে বা কেলাস আকারে জমা হয়। কিন্তু আমরা জানি যে লবণগুলো কিন্তু অ্যাকচুয়ালি দ্রবণের ডিসোসিয়েট হয়। অর্থাৎ ধরো ভাই একটা লবণ নিচ্ছি অ্যালুমিনিয়াম ক্লোরাইড, ও কিন্তু ডিসোসিয়েট হবে Al3+ আয়ন প্লাস 3Cl-, এই আয়ন আকারে ডিসোসিয়েট হয়। সো দ্রাব্যতাকে আরো কাছ থেকে দেখার জন্য আমাদের নতুন আরেকটা টপিক নিয়ে আলোচনা করতে হবে, সেটা হচ্ছে দ্রাব্যতার গুণফল বা যেটাকে বলা হয় সলিউবিলিটি প্রোডাক্ট, কেএসপি। এবং এটা আসলে এক ধরনের সাম্য ধ্রুবক, যেটা কিনা শুধু সম্পৃক্ত দ্রবণের জন্য প্রযোজ্য। আমরা পুরো দ্রাব্যতাতেই দেখছি যে বিষয়গুলো কিন্তু সম্পৃক্ত অবস্থার জন্য প্রযোজ্য, রাইট? আর দেখা যায় কি যে সবল যে তড়িৎ বিশ্লেষ্যগুলো, সেগুলো পানিতে এত বেশি পরিমাণে বিয়োজিত হয় বা এত বেশি পরিমাণে ভেঙে যায়, তাদের ক্ষেত্রে কেএসপির ভ্যালুটা খুবই হাই আসে। সো সেটার আলাদা কোনো সিগনিফিকেন্স থাকে না আসলে। হ্যাঁ, তুলনা করা যায়, বাট সেটা নিয়ে আমাদের এত মাথা ব্যথা নাই। এই জন্য আমরা স্বল্প দ্রবণীয় যে লবণগুলো, অর্থাৎ উইক ইলেকট্রোলাইট, মৃদু যে তড়িৎ বিশ্লেষ্যগুলো, সেইগুলোর জন্য আমরা কেএসপি বের করে থাকি। এবং এই কেএসপির ভ্যালু কিন্তু একটা তাপমাত্রার উপর ভিত্তি করে নির্দিষ্ট হয়, ফিক্সড হয়। এটা কিভাবে বের করতে হয়? যে কোনো একটা লবণের আয়নগুলোর ঘনমাত্রার পর্যাপ্ত বা উপযুক্ত ঘাত গুণফল ঘাতের সহ গুণফল কিভাবে লিখবো? দেখো, অ্যালুমিনিয়াম 3+-এর যে ঘনমাত্রা সেটা নিব, ক্লোরাইড আয়নের যে ঘনমাত্রা সেটা নিব, এবং সাথে যে সহগগুলা সেগুলা পাওয়ারে চলে যাবে। খুবই কেয়ারফুল। দেখো ইকুয়েশনটা কি হবে? সিম্পলি অ্যালুমিনিয়াম 3+ আয়নের যে ঘনমাত্রা আর ক্লোরাইড আয়নের ঘনমাত্রার উপরে কিন্তু পাওয়ারে 3 চলে যাবে। সহগে যেটা থাকে সেটা পাওয়ারে চলে যায়। ধরো ভাই আরেকটা উদাহরণ নিচ্ছে এক্ষেত্রে। আমাদের জিঙ্ক ক্লোরাইড, ও কিভাবে বিয়োজিত হয় দ্রবণে? জিঙ্ক 2+ আয়ন ক্যাটায়নটা এবং দুটো ক্লোরাইড আয়নে বিভক্ত হয়। ওর জন্য আমাদের সলিউবিলিটি প্রোডাক্ট বা দ্রাব্যতার গুণফল কিভাবে লিখতে হবে? জিঙ্ক ক্যাটায়নটার যে ঘনমাত্রা সেটা ইনটু ক্লোরাইড আয়নের ঘনমাত্রা। বাট দেখো তো সাথে যে সহগগুলো সেটা পাওয়ারে যেতে হবে, অর্থাৎ ক্লোরাইডের উপরে হোল স্কয়ার হয়ে যাবে। বুঝতে পারছি কিনা? এবার চলো আমরা সামনের দিকে অগ্রসর হই তাহলে। এক্ষেত্রে আমরা আরেকটা টার্ম সম্পর্কে জানবো, যেটা হচ্ছে আমাদের কেআইপি বা আয়নিক গুণফল। দুটোর মধ্যে পার্থক্য আসলে কি? দেখো, দ্রাব্যতার গুণফল বা কেএসপি শুধুমাত্র সম্পৃক্ত অবস্থার জন্য প্রযোজ্য, আর আয়নিক গুণফল আমাদের যে কোনো অবস্থার জন্য প্রযোজ্য। একইভাবে সম্পৃক্ত অবস্থায় আমরা শুধু স্বল্প দ্রবণীয় দ্রবণের জন্য বের করতে পারি বা লবণের জন্য বের করতে পারি কেএসপি, কিন্তু কেআইপি আমরা যে কোনো লবণের জন্য বের করতে পারি। আর ভাইয়া একটু আগে যে কথাটা বললাম যে একটা তাপমাত্রায় যেমন একটা দ্রবণের ধারণ ক্ষমতা নির্দিষ্ট, ঠিক তেমন পরিমাণে সাম্য ধ্রুবক তাপমাত্রার উপর ডিপেন্ড করে পুরোপুরি ফিক্স থাকে। অর্থাৎ একটা নির্দিষ্ট তাপমাত্রায় এই কেএসপির ভ্যালুটা কিন্তু ফিক্সড, কখনো চেঞ্জ হবে না। বাট ঘনমাত্রার আপ ডাউনের উপর ভিত্তি করে কিন্তু কেআইপি চেঞ্জ হয়ে যাবে। তাহলে এক্ষেত্রে তুমি কেআইপি কে কন্টেন্ট বা দ্রব্য কি পরিমাণ আছে তার সাথে তুলনা করতে পারো, আর কেএসপি কে অ্যাকচুয়ালি ক্যাপাসিটি অর্থাৎ তোমার ধারণ ক্ষমতা কতটুকু তার সাথে তুলনা করতে পারো। এবং একটু মনে করে দেখো তো, যখন আমাদের এই যে কন্টেন্টটা ক্যাপাসিটি থেকে ছোট হতো, অর্থাৎ কম থাকতো ধারণ ক্ষমতা থেকে, তখনই দ্রবণটা অসম্পৃক্ত হতো না। দেখো এটাই কিন্তু শর্তটা। একইভাবে যখন আমাদের কন্টেন্ট আর ক্যাপাসিটি সমান হয়ে যায়, অর্থাৎ আমাদের দ্রবর পরিমাণটা ধারণ ক্ষমতা সমান থাকে, তখনই কিন্তু সেটা সম্পৃক্ত অবস্থা। আর যখন আমাদের দ্রব আমাদের ক্যাপাসিটি থেকেও এক্সিড করে চলে যায়, বেশি হয়, তখনই কিন্তু এক্সট্রা অংশটা অদক্ষেপ আকারে জমা থাকবে, কারণ সেটা ধারণ ক্ষমতার বাইরে দ্রব কিন্তু নিতে পারবে না দ্রবণটা। এবং আমরা সামনে যে অদক্ষেপের ম্যাথগুলা করব, তখন কিন্তু এই শর্তটা আমাদের খুবই গুরুত্বপূর্ণ। ভাই আরেকবার আলাদা করে বলে দিচ্ছি যে কোনো অবস্থায় আমরা ভ্যালুগুলো যখন বের করবো, ধরো আমি নিচ্ছি হচ্ছে অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড, ভাই আবার লিখলাম এই অ্যালুমিনিয়াম 3+ প্লাস হচ্ছে 3Cl-, দুটোর ক্ষেত্রে ইকুয়েশন সেম। দেখো কেএসপি সমান আমাদের হবে অ্যালুমিনিয়াম 3+ এর ঘনমাত্রা ইনটু ক্লোরাইড আয়নের ঘনমাত্রা উপযুক্ত ঘাত সহ, তাই উপরে পাওয়ার চলে যাবে 3। কেআইপি যখন আমরা বের করব সেটা একইভাবে বের করতে হয়, অ্যালুমিনিয়াম 3+ আর হচ্ছে Cl- এর যে ঘনমাত্রা তার উপরে হোল কিউব। বাট উপরের যে কেএসপিটা লিখলাম, এটা শুধুমাত্র সম্পৃক্ত অবস্থায়। এটা কি?
অনলি সম্পৃক্ত অবস্থা, আর নিচেরটা কিন্তু আমরা যে কোনো অবস্থায় যে কোনো দ্রবণের জন্য বের করতে পারি। বুঝতে পারলা কিনা? আর যখন কেআইপি আর কেএসপি সমান হয়ে যায় তখন আমরা বলতে পারি যে হ্যাঁ, এখন তাহলে দ্রবণটা আমার সম্পৃক্ত অবস্থায় আছে। বুঝতে পারছি কিনা? এবার চলো আমরা দ্রাব্যতার সাথে আমাদের কেএসপির কিছু সম্পর্ক দেখে নিই। ধরো আমাদের লবণটা দেওয়া আছে হচ্ছে সিলভার ক্লোরাইড। এটা কিভাবে ডিসোসিয়েট হয় পানিতে? সিলভার প্লাস ক্যাটায়ন আর ক্লোরাইড অ্যানায়নে। এবং ভাইয়া ধরতেছি এক্ষেত্রে সিলভার ক্লোরাইডের দ্রাব্যতাটা হচ্ছে এস, তাহলে সিলভার প্লাসটাও হবে এস, ক্লোরাইডও হবে এস, কারণ 1:1 রেশিওতে বিক্রিয়া করতেছে। তাহলে এক্ষেত্রে যদি আমরা কেএসপি লিখতে চাই সেটার ইকুয়েশনটা আগে লিখো, সিলভার প্লাসের ঘনমাত্রা ইন্টু ওদের সহগ যেহেতু প্রত্যেকটারই 1 তাই সিম্পলি ক্লোরাইড আয়নের ঘনমাত্রা, তাহলে এস ইন্টু এস হয়ে গেল কিন্তু আমাদের এসি স্কোয়ার। এবার আসো আমরা আরেকটা এক্সাম্পল নিই। আমরা এবার নিচ্ছি হচ্ছে জিঙ্ক ক্লোরাইড। জিঙ্ক ক্লোরাইড কিভাবে ডিসোসিয়েট হবে? সিম্পলি জিঙ্ক 2+ আয়ন প্লাস 2Cl- আয়ন। এক্ষেত্রে যদি ভাইয়া ধরি যে জিঙ্ক ক্লোরাইডের যে দ্রাব্যতা সেটা হচ্ছে এস, তাহলে জিঙ্ক 2+ও কিন্তু হবে এস, কিন্তু ক্লোরাইড আয়নের জন্য হবে 2s, কারণ 1:2 রেশিওতে কিন্তু এরা বিক্রিয়া করতেছে। তাহলে এবার যদি আমরা লিখতে চাই ওদের ক্ষেত্রে কেএসপির ইকুয়েশন, সেটা কি হবে? জিঙ্ক 2+ ক্যাটায়নের ঘনমাত্রা ইন্টু 2Cl, না কিন্তু Cl- এর ঘনমাত্রা তার উপরে হোল স্কোয়ার। এবার দেখো এস ইন্টু Cl- এর ঘনমাত্রাই ছিল 2s। এটা খুবই ভালো মতো দেখে রাখো, নাহলে কিন্তু সামনে যে কোনো ম্যাথ করতে আসলে কিন্তু ইস্যু হতে পারে এই 4s3। এবার আসলে সামনের দিকে যাই। ধরো ভাই আরো একটা এক্সাম্পল নিচ্ছি, অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড। এক্ষেত্রে কি হবে বলো? Al3+ আর হচ্ছে 3Cl- এ ভাঙবে, তাহলে এটার যদি দ্রাব্যতা এস হয়, এও এস, ক্লোরাইড কিন্তু হয়ে যাবে 3s, কারণ 1:3 রেশিওতে বিক্রিয়া করতেছে। আমাদের কেএসপির ভ্যালু হবে সিম্পলি অ্যালুমিনিয়াম 3+ এর যে ঘনমাত্রা আর ক্লোরাইড আয়নের ঘনমাত্রার উপরে পাওয়ার কিন্তু কিউব চলে যাবে, অর্থাৎ এস ইন্টু 3s এর উপরে হোল কিউব করে দেখবা 27s⁴ আসতেছে। এবার ধরো আরেকটা বড় লবণ নেই যেখানে ঘাত আরো ভিন্ন ভিন্ন হতে পারে। ধরো ভাইয়া নিচ্ছে অ্যালুমিনিয়াম সালফেট, Al2SO4 3। এটা কিভাবে ডিসোসিয়েট হয়? দেখো দেখাই যাচ্ছে, দুইটা অ্যালুমিনিয়াম 3+এ ভাঙবে প্লাস তিনটা আমাদের সালফেট ক্যাটায়ন অ্যানায়নে ভাঙবে। তাহলে এর দ্রাব্যতা অ্যালুমিনিয়াম সালফেট লবণটার যদি আমি দ্রাব্যতা ধরি হচ্ছে এস, অ্যালুমিনিয়াম 3+এর হবে কত? 2s, আর সালফেট অ্যানায়নের হবে কিন্তু 3s। এক্ষেত্রে কেএসপির ইকুয়েশন কি হবে? সিম্পলি আমাদের অ্যালুমিনিয়াম 3+এর যে ঘনমাত্রা, 2 অ্যালুমিনিয়াম না কিন্তু অ্যালুমিনিয়াম 3+এর যে ঘনমাত্রা তার উপরে হোল স্কয়ার ইন্টু সালফেটের যে ঘনমাত্রা তার উপরে কিউব। দেখে দেখে লেখো, অ্যালুমিনিয়াম ছিল হচ্ছে 2s, 2s এর উপরে হোল স্কয়ার ইন্টু সালফেট ছিল হচ্ছে 3s, 3s এর উপরে হোল কিউব। করে দেখো এটা চলে আসতেছে 108s⁵। এভাবে চাইলে কিন্তু আমরা দ্রাব্যতা দেওয়া থাকলে তার থেকে কেএসপি বের করতে পারি। বুঝতে পারছি কিনা? এবার চলো আমরা মোটামুটি ম্যাথ করার জন্য প্রিপেয়ার্ড কিছু ম্যাথ আমরা শুরু করে দিই এখান থেকে। চলো দেখো তো কি বলা হয়েছে। 2 নং পাত্রে সিলভার প্লাস আয়নের ঘনমাত্রা হিসাব করো। 2 নং পাত্রে কি বলা আছে? এটা সিলভার প্লাসের একটা সম্পৃক্ত দ্রবণ। তাহলে ভাইয়া ধরো ধরে নিচ্ছি, এটা হচ্ছে গ নাম্বার। গতে ভাইয়া ধরে নিচ্ছি যে সিলভার কার্বনেট এর দ্রাব্যতা ভাইয়া ধরো এস ধরে নিলাম। এই যেটা আমরা এতক্ষণ বিক্রিয়াতে লিখতেছিলাম যে সিলভার কার্বনেট কিভাবে ভাঙবে বলতো? সিম্পলি আমাদের সিলভার ক্যাটায়নের চার্জ হচ্ছে +1, তাহলে সিলভার থাকবে 2টা আর একটা হচ্ছে আমাদের কার্বনেট অ্যানায়ন। বাস, এখন ভাইয়া ধরে নিছে দেখো সিলভার কার্বনেটের দ্রাব্যটাই হচ্ছে এস, তাহলে ক্যাটায়নটার হবে 2s আর কার্বনেট কিন্তু এসই থাকবে। তাহলে বলো তো এক্ষেত্রে কেএসপির ইকুয়েশন আমাদের কি হবে? সিম্পলি সিলভার প্লাসের যে ঘনমাত্রা তার উপরে হোল স্কয়ার ইনটু আমাদের কার্বনেট অ্যানায়নের ঘনমাত্রা। তাহলে আসলে দেখে দেখে লিখি, এটা আছে কত? 2s এর উপরে হোল স্কয়ার ইনটু s হয়ে গেল কি 4s এর উপরে হোল কিউব। এবং দেখো এই কেএসপি এর ভ্যালু কিন্তু কোয়েশ্চেনে গিভেন। সিলভার কার্বনেটের যে কেএসপি সেটা কোয়েশ্চেনে গিভেন আছে কত বলতো? 8.5 ইনটু 10⁻⁻12। তাহলে দেখো এখান থেকে কিন্তু চাইলেই তোমরা এসটা বের করতে পারবা। 8.5 ডিভাইডেড বাই 10⁻12, এটাকে 4 দ্বারা ডিভাইড করো, দেন কিউবিক রুট করো। এই করলেই কিন্তু এসটা চলে আসবে। এবার ভাইয়া ক্যালকুলেশনটা করে বলি কত আসে। এস এর ভ্যালুটা চলে আসছে হচ্ছে 1.28 ইন্টু 10⁻⁻4। বাট কোয়েশ্চেনে দেখো সিলভার প্লাস অ্যানায়নের ঘনমাত্রা চাইছে। সিলভার প্লাস কিন্তু ছিল 2s পরিমাণে, খুবই কেয়ারফুল। তাহলে আমাদের লাস্টে কি করতে হবে? সিলভার প্লাসের যে ঘনমাত্রা সেটা সিম্পলি হবে 2 ইন্টু এস, অর্থাৎ 2 ইন্টু আমরা যে আনসারটা করছিলাম সেইটা। বুঝতে পারছি? এত মোল পার লিটার বা এত মোলার করে দিলেই, হিসাবটা করে দিলে আমাদের ক্যালকুলেশন ডান, আমাদের আনসার চলে আসবে। বলো ক্লিয়ার হইতে পারছে কিনা সবাই? এবং দেখো এটা সম্পৃক্ত দ্রবণ বলা ছিল দেখেই কিন্তু আমরা কেএসপি নিয়ে কাজ করছি। ওকে, এবার চলো ঘ নাম্বার। ঘ নাম্বার অ্যাকচুয়ালি আমরা পরে করবো, এবার পরের সিকিউতে চলে যাই। রাজশাহী বোর্ডের এই কোয়েশ্চেনটা দেখো কি দেওয়া আছে, আমাদের এ পাত্রের দ্রাব্যতা গুণফল অর্থাৎ কেএসপি বের করতে হবে এবং এ পাত্রের ঘনমাত্রা দেওয়া আছে, বাট সেটা গ্রাম পার লিটারে দেওয়া আছে। সো প্রথমত আমাদের ঘনমাত্রাটাকে ভালো মতো বের করতে হবে। দেখো কোয়েশ্চেনে কি গিভেন আছে, অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড ও কিভাবে ডিসোসিয়েট হয় বলতো পানিতে? অ্যালুমিনিয়াম 3+ প্লাস হচ্ছে
3Cl-। যেহেতু এর দ্রাব্যতা গুণফল বের করতে বলতেছে, আমরা তাই ধরে নিলাম এই দ্রবণটা সম্পৃক্ত দ্রবণ, কারণ সম্পৃক্ত দ্রবণ ছাড়া কিন্তু আমরা এর দ্রাব্যতা গুণফল বের করতে পারবো না। তাহলে ধরে নিলাম এটা সম্পৃক্ত। অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইডের দ্রাব্যতা যদি S হয়, অ্যালুমিনিয়ামের হবে S এবং ক্লোরাইডের হবে কিন্তু 3S। এই এসটাই দেখো কোয়েশ্চেনে গিভেন আছে, বাট গ্রাম পার লিটারে, ওইটাকে আমরা চলো মোল পার লিটারে বের করে আসি। তাহলে কিভাবে বের করবো? এস এর ভ্যালুটা দেখো কোয়েশ্চেনে দেওয়া আছে 1.5 ইন্টু 10⁻³ এত গ্রাম পার লিটার। আমরা জানি কিনা n ইকুয়ালস টু হচ্ছে W/m। তাহলে আমাদের W থেকে যদি আমাদের n এ যেতে হয়, আমাদের মোলার ম্যাস দ্বারা ভাগ করে দিতে হবে। আবার অর্থাৎ এক্ষেত্রে অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইডের যে মোলার ম্যাস, সেটা দ্বারা আমাদের ভাগ করতে হবে। অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইডের মোলার ম্যাস কত হবে বলতো? অ্যালুমিনিয়ামের জন্য আসবে হচ্ছে 27, প্লাস এখানে ক্লোরিন আছে হচ্ছে 3টা, 35.5 ইন্টু 3। তাহলে ভাইয়া করে বলি, এটা আসতেছে এত মোল পার লিটার। এক্ষেত্রে ভ্যালুটা চলে আসতেছে এস এর 1.12 ইন্টু 10⁻⁻5 এত মোলার বা এত মোল পার লিটার। তাহলে আমাদের দেখো কেএসপি বা দ্রাব্যতা গুণফল বের করতে হবে। সেটার ইকুয়েশন কি হবে? সিম্পলি অ্যালুমিনিয়াম ক্লোরাইডের যে ঘনমাত্রা ইন্টু ক্লোরাইড আয়নের ঘনমাত্রার উপরে পাওয়ারটা চলে যাবে কি সহগটা কিউব। এই বাস, তাহলে করে দিই। এটা হচ্ছে এস ইন্টু এটা হয়ে যাচ্ছে আমাদের 3s এর উপরে হোল কিউব। তাহলে ইকুয়েশনটা দাঁড়াচ্ছে 27s⁴, যেখানে এস এর ভ্যালুটা কিন্তু আমরা একটু উপরেই বের করে রাখছি, সেটা করে দিবা। তাহলে আমাদের কাঙ্ক্ষিত আনসার চলে আসবে। এই যে এস এর ভ্যালুটা ইনপুট দিয়ে দিতে হবে। বুঝতে পারছি। চলো এবার পরের ম্যাথে চলে যাই। এই ম্যাথটা লক্ষ্য করো, কি বলা হয়েছে? আমাদের Ab2 যৌগটার দ্রাব্যতা বের করতে হবে এবং সেই যৌগের কেএসপি কিন্তু দেওয়া আছে। তাহলে আমরা ধরে নিতে হবে যে Ab2 যে দ্রবণটা, সেটা কিন্তু সম্পৃক্ত দ্রবণ, কারণ আমরা দ্রাব্যতা গুণফল থেকে দ্রাব্যতা বের করতে পারি বা দ্রাব্যতা থেকে দ্রাব্যতা গুণফল বের করতে পারি কিন্তু সম্পৃক্ত দ্রবণের ক্ষেত্রে। তাহলে চলো এক্ষেত্রে আমাদের ক্যালকুলেশনটা কি হবে? আমি ধরে নিচ্ছি Ab2টা ডিসোসিয়েট হবে হচ্ছে, এটাকে আমি ক্যাটায়ন ধরলাম A2 প্লাস, প্লাস হচ্ছে 2B মাইনাস, এভাবে ডিসোসিয়েট হবে। তাহলে Ab2 এর দ্রাব্যতা যদি S হয়, A এর জন্য হবে S আর 2B এর জন্য হয়ে যাবে কিন্তু 2S। তাহলে কেএসপি এর ইকুয়েশন কি দাঁড়াবে? সিম্পলি A2 প্লাসের যে ঘনমাত্রা ইনটু আমাদের B মাইনাসের যে ঘনমাত্রা, তার উপরে কিন্তু হোল স্কয়ার। চলো শুরু করি। S হচ্ছে আমাদের A2 প্লাসের ঘনমাত্রা ইনটু 2S এর উপরে হোল স্কয়ার। তাহলে এখানে চলে আসলো হচ্ছে 4S³ কোয়েশ্চেনে লক্ষ্য করো আমাদের কেএসপি এর ভ্যালু কিন্তু দেওয়াই আছে। তাহলে হবে কি 1.84 ইনটু 10⁻⁸, সেটা ইকুয়ালস টু 4S³। বাস এখান থেকে জাস্ট এসটা সলভ করে দিলেই কিন্তু আমাদের Ab2 যোগের যে দ্রাব্যতা, যেটা আমরা ধরে নিছি, সেটা সলভ হয়ে যাবে। এই ঘ নাম্বার শেষ। এবার দেখো আমাদের প্রথম একটা অদক্ষেপ পড়বে কি পড়বে না, সেটার একটা ম্যাথ চলে আসছে। এটাই চলো আমরা পরের স্লাইডে চলে যাই। অদক্ষেপ পরের ম্যাথটা করতে হবে এবং মনে রাখবা যে অদক্ষেপ বের করার জন্য তোমার টেস্ট করতে হবে হচ্ছে কেআইপি বের করে। তুমি কেআইপি বের করে তুলনা করবা কার সাথে? কেএসপির সাথে। অর্থাৎ কোয়েশ্চেনে মাস্ট বি তোমার কেএসপি গিভেন থাকতে হবে। বলি দেখো ভাই আলাদা করে, অদক্ষেপের ম্যাথের জন্য কোয়েশ্চেনে আমাদের কেএসপি গিভেন থাকবে আর আমাদেরকে কেআইপিটা বের করতে হবে। এটা আমরা বের করবে। এখন দেখো তো এই কোয়েশ্চেনে তোমার কার কেএসপি দেওয়া আছে? আমাদের Ab2 এর কেএসপি দেওয়া আছে না? অর্থাৎ এক্ষেত্রে অদক্ষেপটা পড়বে কি পড়বে না, সেটা Ab2 এর ক্ষেত্রেই চেক করতে হবে। অর্থাৎ এক্ষেত্রে আমরা Ab2 এর কেআইপি বের করব। বুঝতে পারতেছি সেটা কিভাবে বের করব? দেখো Ab2 কে যদি আমি ইকুয়েশনটা লিখি, ওর বিক্রিয়াটা কিভাবে ভাঙে? A2 প্লাস প্লাস হচ্ছে 2B মাইনাস, এবং এবার কিন্তু দ্রাব্যতা দিয়ে না, আমরা এখন কেআইপি বের করতেছি। অর্থাৎ ওদের ঘনমাত্রা নিয়ে কাজটা করতে হবে। আমাকে বলো তো ওদের ঘনমাত্রা আমি কিভাবে নিব? কেআইপি ইকুয়ালস টু A2 প্লাসের যে ঘনমাত্রা সেটা ইনটু আমাদের B মাইনাসের যে ঘনমাত্রা তার উপরে হোল স্কয়ার। একটু লক্ষ্য করে দেখো A এর সোর্স কোনটা বলতো? A এর সোর্স হচ্ছে আমাদের প্রথম যে পাত্র সেইটা। এই পাত্রে যে ঘনমাত্রা সেটাই কিন্তু ওর ঘনমাত্রা হবে না, কারণ দুইটা দ্রবণকে আমি যখন অ্যাড করতেছি তখন কিন্তু এখানে লঘুকরণের সূত্র অ্যাপ্লাই হবে। V1C1 ইকুয়ালস টু V2C2, বা তোমরা যেটা অ্যাপ্লাই করো V1S1 ইকুয়ালস টু V2S2। তাহলে দেখো তো আমাদের শেষ ঘনমাত্রা কত হবে? V1C1 ডিভাইডেড বাই V2 না? তাহলে এভাবে করেই কিন্তু আমরা ঘনমাত্রাটা বের করতে পারি, কারণ এক্সট্রা আয়তন অ্যাড করার কারণে কিন্তু ওর ঘনমাত্রা চেঞ্জ হয়ে যাচ্ছে। তাহলে দেখো তো ঘনমাত্রাটা আমরা A এর জন্য কি ইনপুট দিব? আগে ছিল 60 ml ইনটু হচ্ছে 0.4 মোলার, আর এখন ভাগ যাবে এখনকার যে আয়তন। এখন আয়তন কত হয়ে গেছে বলতো? 60 আর 40 দুইটা অ্যাড হয়ে গেছে 100 ml। এই গেল দেখো আমাদের A এর ঘনমাত্রা ইনটু, এবার আমাকে বলতো B এর সোর্স কোনটা? B এর সোর্স কিন্তু দ্বিতীয় পাত্র, সেখানে দেখো ভলিউম কত আছে? 40 ml ইনটু মোলারিটি ছিল 0.2 মোলার, বাট সেটাকে ভাগ করতে হবে টোটাল ভলিউম 100 দ্বারা। বাস ঘনমাত্রা শেষ। এখন দেখো সূত্রে কি ছিল? স্কয়ার, সেই স্কয়ার দিয়ে দিই। ক্যালকুলেশন করে ভাইয়া বলি,
এখানে আসতেছে 1.536 ইন্টু 10⁻³ এবং তুলনা করে দেখো এই ভ্যালুটা কিন্তু আমাদের কেএসপির থেকে অবশ্যই বড়। কেএসপির থেকে যদি আমাদের কেআইপিটা বড় হয়, কেএসপি থেকে যদি আমাদের কেআইপিটা বড় হয়, তাহলে সেখানে অবশ্যই অদক্ষেপ পড়বে। তাহলে আমরা এখানে বলতে পারি যে AB2 এর কিন্তু অদক্ষেপ পড়বে। তাহলে অদক্ষেপের ম্যাথগুলো আমাদের এইভাবে বের করতে হবে। যার অদক্ষেপ পড়বে তার কেএসপি গিভেন থাকবে, আমাদের কেআইপি বের করতে হবে। আমরা বিক্রিয়া লিখে জাস্ট কেআইপির ইকুয়েশনটা লিখবো হুবহু কেএসপির মতো, জাস্ট ঘনমাত্রাগুলো বুঝে বুঝে বের করতে হবে এবং সেটা আসবে কিন্তু যে সোর্স থেকে। সোর্স থেকে আমাদের এভাবে বের করতে হবে V1S1 = V2S2। এই জন্য যে কারো যে ফাইনাল ঘনমাত্রা S2 সেটা হবে কি V1S1 ডিভাইডেড বাই V2, অর্থাৎ ওদের আদি ঘনমাত্রার আদি মোলারিটি তুমি গুণ দিবা, আদি ঘনমাত্রা এবং আদি আয়তন গুণ দিবা আর ভাগ করে দিবা টোটাল আয়তন দ্বারা বা শেষ আয়তন দ্বারা। দুটা একসাথে যখন মিশ্রিত করা হয়েছে তখন কিন্তু আয়তন হয়ে গেছে 40 আর 60 মিলে 100। বুঝতে পারছি কিনা? আমরা সামনে অদক্ষেপের আরো ম্যাথ করব, চলো করা শুরু করি এবং খুবই কেয়ারফুল দেখো। এই যে সোর্স সেখান থেকে এ একটা আসছে তাই দেখো কোনো গুণ যায় না। একইভাবে এই সোর্স থেকে বি একটা আসছে তাই দেখো কোনো গুণ যায় না। অনেকে ভাবে ভাইয়া এই 2 কি গুণ যাবে না? না, সেটা শুধুমাত্র সহগে বা পাওয়ারে যাবে। কোনো কিছু দ্বারা গুণ হবে কি হবে না সেটা আমাদের সোর্সের দিকে দেখতে হবে। সোর্স থেকে একটা আসছে তাই মনে মনে 1 দ্বারা গুণ করা আছে। বুঝতে পারছি কিনা? চলো এবার আমরা সামনের দিকে অগ্রসর হই। আচ্ছা, লক্ষ্য করো এক্ষেত্রে গ নাম্বারে আমার পাত্র 1 এবং পাত্র 2 দুটোকে মিশ্রিত করার পরে B3- আয়নের যে ঘনমাত্রা সেটা বের করতে বলছে। এই কাজটাই কি আমরা আগের সিকিউতেও করছিলাম না? A2- আয়নের ঘনমাত্রা বের করছি, B এর ঘনমাত্রা বের করছি। এবার সেটা একটা আলাদা ম্যাথ আকারে দিয়ে দিছে গ নাম্বারে। চলো করা শুরু করি। আমাদের ফর্মুলাটা কি মনে আছে কিনা একটু আগে ভেবে লিখলাম যে ফর্মুলাটা হচ্ছে V1C1 = কি V2C2। এখন আমাদের বের করতে হবে শেষ ঘনমাত্রা অর্থাৎ C2টা। সেটা হবে কি সিম্পলি V1C1 বাই হচ্ছে V2। সোর্সের দিকে লক্ষ্য করো, ওর সোর্স ছিল হচ্ছে 40 ml আর মোলারিটি দেওয়া আছে, তাহলে আসলে গুণ করে দিই। ভলিউম 40 ml ইন্টু 6 × 10⁻²। উপরে ml এ রাখছি তাই নিচে ml এ রাখবো, তাহলে কাটাকাটি চলে যাবে। এবং দেখো দুইটা ভলিউমকে অ্যাড করার পরে তোমার V1 V2 কত হয়ে যাবে বলতো? V1 ছিল আগে একরকম, দুটা অ্যাড হয়ে গেছে কিন্তু 80 + 40 চলে আসতেছে কিন্তু আমাদের 120 ml এখন V2টা। তাহলে নিচে বসাতে হবে আমাদের 120 এই মোলার। এবং এতটুকু অবধি যদি আমরা আনসার রেখে দিই তাহলে কিন্তু আমাদের একটা অংশ ভুল হবে। ভাই আগে ক্যালকুলেটটা করে বলি। এক্ষেত্রে ভ্যালুটা আসতেছে 0.02 মোলার। একটু লক্ষ্য করো এটা কিন্তু অ্যাকচুয়ালি বের হইছে কার কনসেন্ট্রেশন জানো? এই C2 টা বের হইছে হচ্ছে A3B2 এর কনসেন্ট্রেশন। এর ঘনমাত্রাটা আমাদের চলে আসছে 0.02 মোলার। কিন্তু এর থেকে B3- আয়ন তো আসে 2টা। তাহলে B3- আয়নের যে ঘনমাত্রা সেটা কিন্তু হবে 2 × 0.02। ওই যে ভাইয়া বলছিলাম গুণ করতে হবে কি হবে না সেটা সোর্সের দিকে তাকাও। সোর্সে 2টা আছে তাই কিন্তু 2 দ্বারা গুণ হয়ে যাবে, অর্থাৎ হয়ে যাবে 0.04 এত মোলার। যদি বুঝতে অসুবিধা হয় দেখো ভাইয়া বিক্রিয়াটা লিখি। এক্ষেত্রেও কিভাবে ডিসোসিয়েট হয়? A2+ 3টা আয়ন প্লাস B3- 2টা আয়ন। দেখো একটা যৌগ থেকে 2টা অ্যানায়ন আসতেছে, এই কারণে এর ঘনমাত্রা যদি হয় এত, আমাদের অ্যানায়নটার ঘনমাত্রা হয়ে যাবে কিন্তু ঠিক দ্বিগুণ। বুঝতে পারছি কিনা? এবার চলো আমরা অদক্ষেপের ম্যাথটায় চলে যাই পরের স্লাইডটাতে। দেখো তো কি বললো আমাদেরকে, পাত্র 1 আর পাত্র 2 এর দ্রবণকে মিশ্রিত করলে আমাদের AY2 এর অদক্ষেপ পড়বে কিনা। তাহলে বলো তো কার কেএসপি গিভেন? এই যে দেখো AY2 এর কেএসপি গিভেন আছে, তাহলে আমাদের বের করতে হবে হচ্ছে কেআইপি, দেন আমরা তুলনা করব। তাহলে চলো আমরা আমাদের কেআইপি বের করাতে চলে যাই। যে আমাদের কেআইপি বের করার জন্য আগে আমাদের বিক্রিয়াটা লিখতে হবে। AY2 কিভাবে ডিসোসিয়েট হয়? A3+ বা A2+, আগের বিক্রিয়া দেখছিলাম আমরা, এটা হচ্ছে 2+ এ ডিসোসিয়েট হয় আর প্লাস হচ্ছে Y-, এই জন্য 2টা Y থাকতেছে বাস। তাহলে এক্ষেত্রে আমাদের কেআইপির ইকুয়েশনটা কি হবে? সিম্পলি A2+ এর যে ঘনমাত্রা ইন্টু Y- এর আয়নের যে ঘনমাত্রা তার উপরে উপযুক্ত ঘাত স্কয়ার চলে যাবে। এবার দেখো আমাদের ধাপে ধাপে বের করতে হবে কিভাবে ঘনমাত্রাটা বের করে। দুইটা পাত্রকে যখন তুমি মিশ্রিত করছো তখন ফর্মুলা আবার কি V1C1 সমান কি V2C2। তাহলে বলো তো এক্ষেত্রে হবে কি 40 ইন্টু 6 × 10⁻² ডিভাইডেড বাই টোটাল ভলিউম হচ্ছে 120 ভাগ। এই যে কেয়ারফুল, এ কিন্তু দেখো ওর সোর্স থেকে 3টা আসতেছে তাহলে কিন্তু এখানে 3 দ্বারা গুণ হবে। দেখো বুঝতে পারছি কিনা? ইন্টু এবার আসো ওয়াই এ যাই। ওয়াই এর ক্ষেত্রে একই, V1 80, C1 হচ্ছে 6 × 10⁻³ ডিভাইডেড বাই টোটাল ভলিউম হচ্ছে 120 এবং ওর সোর্স থেকে দেখো একটাই আসতেছে, এখানে কি আছে ডাজন্ট ম্যাটার, এটার উপর ম্যাটার করে হচ্ছে ঘাতটা গেছে, এই হলো ঘাত দিয়ে দিলাম। এবার আমি ক্যালকুলেশনটা করে বলি। এক্ষেত্রে আসতেছে 9.6 × 10⁻⁷ এবং তুলনা করে দেখো এটাও কিন্তু অ্যাকচুয়ালি আমাদের কেএসপির থেকে বড় এই ভ্যালুটা। তাহলে আমরা বলতে পারি কি এক্ষেত্রেও কিন্তু আমাদের AY2 এর অদক্ষেপ পড়বে। সবাই যদি ক্লিয়ার থাকে এই অবধি, তাহলে আমরা এখন ঢাকা বোর্ড 22-এ ভাইয়ার বোর্ডে আসা যে দ্রাব্যতার কোয়েশ্চেনটা সেটা সলভ করতে চলে যাব এবং
এই কোয়েশ্চেনটা যারা ক্লিয়ার হবে তাদের দ্রাব্যতার উপরে আর কোনো ধরনের কনফিউশন থাকবেই না। আগে গ নাম্বারটা দেখো, একদম স্ট্রেট কাট কোয়েশ্চেন। একটা সম্পৃক্ত দ্রবণ দেওয়া আছে, তার দ্রাব্যতা গুণফল বের করতে হবে, কারণ কি তার মোলারিটি আমাদের অলরেডি কোয়েশ্চেনে বলাই আছে। বুঝতে পারছি? তাহলে চলো শুরু করে দিই আমাদের গ নাম্বার কোয়েশ্চেনটা। গতে আমরা কি করব? সিম্পলি M2 N3 কিভাবে ডিসোসিয়েট হয়? M3 প্লাস দুইটা ক্যাটায়ন ছিল প্লাস N2 মাইনাস এক্ষেত্রে অ্যানায়ন ছিল হচ্ছে আমাদের 3টা। তাহলে প্রথম জনের দ্রাব্যতা বা যৌগটা দ্রাব্যতা যদি S হয়, এর হবে কত? 2S, এর হবে কিন্তু 3S। তাহলে এখান থেকে আমরা চাইলেই দ্রাব্যতা গুণফল বা KSP এর ইকুয়েশনটা লিখতে পারি। কি হবে? KSP সমান ইজিলি M3 প্লাসের যে ঘনমাত্রা তার উপরে চলে যাবে হোল স্কয়ার, আর N2 মাইনাসের যে ঘনমাত্রা তার উপরে চলে আসবে হোল কিউব। তাহলে আসলে দেখে দেখে লিখি, 2S এর উপরে হোল স্কয়ার আর এখানে কত? 3S, 3S এর উপরে হোল কিউব। পুরোটা করে দেখো, চলে আসবে সিম্পলি 108 S⁻⁵। তোমার S লাগবে বা যৌগটা দ্রাব্যতা লাগবে, সেটাই দেখো কোয়েশ্চেনে গিভেন কত? 3 × 10⁻³ তাহলে সিম্পলি 3 × 10⁻³ এর উপরে পাওয়ার 5 করে দিব। এখান থেকে কিন্তু আমাদের কাঙ্ক্ষিত দ্রাব্যতা চলে আসবে। এবার অদক্ষেপের ম্যাথটা চলো আমরা পরের পেজে যেয়ে শুরু করি। দেখো তো এক্ষেত্রে ঘ নাম্বারে আমাদের কোয়েশ্চেনটা কি বলছে? 2 নং পাত্রে বিদ্যমান দ্রবণের ঘনমাত্রা কমপক্ষে কত হলে আমরা মিশ্রিত করার পরে MQ3 এর অদক্ষেপ পড়বে? তাহলে এখন ওরা বলতেছে অদক্ষেপ পড়ার জন্য এর ঘনমাত্রাটা কত হবে এটা আমাদের বের করতে বলছে। ঘনমাত্রাটাকে আননোন রেখে দিছে। তাহলে আমাদেরকে বলো কার অদক্ষেপ পড়বে? MQ3। তাহলে যার অদক্ষেপ পড়ে তার KSP দেওয়া থাকতে হয়। লক্ষ্য করে দেখো তো KSPটা গিভেন আছে। হ্যাঁ সত্য। আমাদের তাহলে বের করতে হয় কি বলতো? KIP। এবং অদক্ষেপের শর্তটা কি বলতো ভাইয়াকে? অদক্ষেপের শর্ত হচ্ছে দেখো, অদক্ষেপের জন্য আমাদের KIP কে KSP থেকে বড় হতে হয়। আমরা এইখান থেকে এখন ম্যাথটা কন্টিনিউ করব। বলো তো আমাদের যোগটা কি? MQ3 না? M এর চার্জটা বলো। সিম্পলি M3 প্লাস প্লাস হচ্ছে 3Q মাইনাস। তাহলে এখান থেকে যদি আমি KIP এর ইকুয়েশন লিখি, বলো তো কি হবে? সিম্পলি M3 প্লাস এর ঘনমাত্রা ইনটু কিউ মাইনাসের যে ঘনমাত্রা তার উপরে হোল কিউব, সেটা গ্রেটার দেন হবে KSP। এই জায়গা থেকে হলো আমরা সলিউশনটা করব। চলো সামনের দিকে অগ্রসর হই। একে বলে দাও তো M3 প্লাসের যে ঘনমাত্রা সেটা আমরা বের করতে পারবো না কিভাবে? V1 C1 সমান কি V2 C2 এভাবে করে বের করতে হয়। তাহলে আমাদের C2 কি হবে? V1 × C1 আদিতে দুটোর গুণফল ডিভাইড বাই টোটাল ভলিউমটা। আদিতে দেখো কত ছিল? 50 ml ইনটু 3 × 10⁻³ তাহলে ভাইয়া লিখে ফেলি 50 ইনটু 3 × 10⁻³ ডিভাইডেড বাই টোটাল ভলিউম দেখো 60 আর 50 মিলে হয়ে গেছে 110। বাট খুবই কেয়ারফুল, এম এর সোর্স দেখো কে? পাত্র 1, এবং সেই সোর্স থেকে এম কিন্তু আসতেছে 2টা। তাই এখানে 2 দ্বারা গুণ করে দিতে হবে। গেল এইটা। দ্বিতীয় টার্মটা লক্ষ্য করো, কিউ এর জন্য আমাদের সিটা জানা নাই, তাই আমি V1 লিখবো। V1 হচ্ছে আমাদের 60, সিটাই আমরা বের করতে চাই, সি জানা নাই। ডিভাইডেড বাই টোটাল ভলিউম হচ্ছে 110, এবং কিউ এর সোর্স দেখো, কিউ এর সোর্স থেকেও কিন্তু কিউ আসতেছে 2টা, Q2। তাই এখানেও একটা 2 দ্বারা গুণ হবে, এবং তার উপরে কিন্তু হোল কিউব গ্রেটার দেন কি বলতো আমাদের? KSP। ভাই এখান থেকে সলিউশনটা করে বলি, ক্যালকুলেশনটা করে। তাহলে এক্ষেত্রে সি কে বাদ দিয়ে বাকি অংশগুলো নিয়ে আসে 3.54 ইন্টু 10⁻³ এত ইন্টু সি কিউব, সেটা গ্রেটার দেন আসতেছে হচ্ছে KSP, এবং KSP এর ভ্যালুটা দেখো আমাদের কোয়েশ্চেনে গিভেন আছে 4.5 ইন্টু 10⁻⁸। তাহলে এটাকে যদি এখন ওই পাশে নিয়ে আমরা ভাগ করে দিই এবং এরপরে সি কে উভয় পক্ষে কিউবিক রুট করে দিই, তাহলে চলে আসতেছে সি গ্রেটার দেন 0.023 এত মোলার। অর্থাৎ দ্বিতীয় পাত্রের যে ঘনমাত্রা সেটা যদি এর থেকে বেশি হয় তাহলেই কিন্তু আমাদের অদক্ষেপ পড়বে। বলো এই ক্রিটিক্যাল ম্যাথটাও আমরা সলভ করতে পারবো কিনা যদি আমাদের বেসিক থিওরিটা পুরোপুরি ক্লিয়ার থাকে। সবাই ক্লিয়ার? এবার চলো আমাদের সর্বশেষ টপিক সম আয়ন প্রভাব, সেটা আমরা পড়ে ফেলি। আচ্ছা, সমায়ন প্রভাব আসলে আমাদের লা শাতেলিয়ার নীতির মতো। কিরকম? ধরো আমাদের সিলভার ক্লোরাইড লবণটাকে আমি পানিতে মিশালাম, তখন কি হবে? সেখানে শুধু সিলভার প্লাস আর Cl মাইনাস এই আয়নগুলোই এক্সিস্ট করবে অ্যাকুয়াস আকারে। তখন ওর একটা দ্রাব্যতার ভ্যালু থাকবে। ধরো আমরা ধরতেছি সেটা হচ্ছে এস এস এস। এটা হচ্ছে সিলভার ক্লোরাইড যখন আমি পানিতে মিশাচ্ছি শুধু H2O তে। বাট হোয়াট ইফ আমি সোডিয়াম ক্লোরাইডের সাথে সিলভার ক্লোরাইডকে মিশাচ্ছি? তখন দেখো অলরেডি দ্রবণটার মধ্যে সোডিয়াম পুরোপুরি ডিসোসিয়েট হয়ে আছে। কেন? সোডিয়াম ক্লোরাইড হচ্ছে একটা সবল তড়িৎ বিশ্লেষ্য। আমরা বাফার দ্রবণের ক্লাসে এটা ব্যাখ্যা করছিলাম যে সবল তড়িৎ বিশ্লেষ্যগুলো কিন্তু প্রায় সম্পূর্ণ বিয়োজিত হয়ে যায়, আর উইক গুলো আংশিক বিয়োজিত হয়। তাহলে ভাই এখানে একটু বলে দিই, এটা হচ্ছে সবল তড়িৎ বিশ্লেষ্য তাই পুরোপুরি হচ্ছে, আর এটা হচ্ছে আংশিক বিয়োজিত হচ্ছে কারণ এটা হচ্ছে আমাদের দুর্বল তড়িৎ বিশ্লেষ্য। বুঝতে পারতেছি কিনা? এটা চিন্তা করো, আগে যদি S1 পরিমাণ আমাদের এটা দ্রাব্যতা হতো বা S1 পরিমাণ সিলভার ক্লোরাইড বিয়োজিত হতো, এখন যদি S2 পরিমাণ বিয়োজিত হয়,
S2টা কি S1 এর থেকে অবশ্যই ছোট হবে না? কারণ লা শাতিলের নীতি চিন্তা করো। ক্লোরাইড আয়ন আগে শুধুমাত্র সাপ্লাই দিচ্ছিল হচ্ছে আমাদের সিলভার ক্লোরাইড, ওর থেকে ক্লোরাইড আসতেছিল। বাট এখন ক্লোরাইডের সোর্স দেখো, যদি এটা এক্স হয়, এক্স এক্স, ক্লোরাইড কিন্তু ডাবল, ডাবল না অ্যাকচুয়ালি বেড়ে যাচ্ছে, S2 এর সাথে এক্সও অ্যাড হচ্ছে, বেড়ে যাচ্ছে। এই কারণে দেখা যায় কি ওর দ্রাব্যতা কমে যায়, বা আমরা লা শাতিলের নীতি আকারে বলতে পারি সিলভার ক্লোরাইডের যে বিক্রিয়াটা সেটা পেছনের দিকে যাচ্ছে। কেন? কারণ ক্লোরাইড আয়নের ঘনমাত্রা বেড়ে গেছিল। উৎপাদের পরিমাণ বেড়ে গেলে কি বিক্রিয়াটা পেছনের দিকে যায়, এই কারণে দ্রাব্যতা হ্রাস পাবে। এই কারণে বলা হয় যে সম আয়ন প্রভাবের জন্য কিন্তু দ্রাব্যতা হ্রাস পায়, দ্রাব্যতা হ্রাস পায়। তাহলে সম আয়নের জন্য প্রথম কথা, হ্যাঁ একটা সেম আয়ন থাকতে হবে, যেমন এক্ষেত্রে ক্লোরাইড আয়নটা মিলে গেছে। দেন একটা হতে হবে সবল তড়িৎ বিশ্লেষ্য, আরেকটা হতে হবে কিন্তু দুর্বল তড়িৎ বিশ্লেষ্য। এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ। ভাইয়া ধরো তোমাদেরকে একটা এক্সাম্পল দিচ্ছি, 3টা অপশন দিব আমি, তোমাদেরকে বলতে হবে কোন ক্ষেত্রে আমাদের সম আয়ন প্রভাব খাটবে। ধরো এটা আমাদের একটা অপশন। দেন বি নাম্বারে ভাইয়া দিচ্ছে হচ্ছে HCl, আর কি দেওয়া যায়, সোডিয়াম ক্লোরাইড। আর সি নাম্বারে দিলাম হচ্ছে সোডিয়াম ক্লোরাইড, আর ধরো অ্যালুমিনিয়াম ক্লোরাইড। এক্ষেত্রে তোমাদের মনে হতে পারে ভাইয়া 3 ক্ষেত্রেই তো আমার সম আয়ন আছে, বাট তারপরও উপরের দুইটাতে সম আয়ন প্রভাব খাটবে না। কারণ এই দুটোর ক্ষেত্রেই দেখো, এটা আমাদের সবল তড়িৎ বিশ্লেষ্য এবং অ্যালুমিনিয়াম ক্লোরাইড আমাদের দুর্বল তড়িৎ বিশ্লেষ্য, যার কারণে দুর্বল তড়িৎ বিশ্লেষ্যের দ্রাব্যতা কমে যায়। কিন্তু এক্ষেত্রে ক্লোরাইড ক্লোরাইড মিলে গেলেও দুটোই হচ্ছে সবল, এক্ষেত্রে মিলে গেলেও এটা হচ্ছে একটা সমযোজী যৌগ, বিয়োজিতই হবে না আয়নে, তো এটা কিন্তু কাউন্টই হচ্ছে না। মাথায় রাখতে হবে আয়নিক যৌগ হতে হবে, আয়নে বিশ্লিষ্ট হতে হবে, এবং সেই বিশ্লিষ্ট আয়ন, যে যৌগটা আয়নে বিশ্লিষ্ট হচ্ছে তাকে, তার মধ্যে একজনকে হতে হবে দুর্বল তড়িৎ বিশ্লেষ্য, একজনকে হতে হবে সবল তড়িৎ বিশ্লেষ্য। এই হচ্ছে আমাদের সমায়ন প্রভাব। মানে এখান থেকে কয়েকটা সিকিউ কোয়েশ্চেন চলো আমরা সলভ করে ফেলি। এক্ষেত্রে গ নাম্বারে আমাদেরকে বলছে ক্লোরাইড আয়নের ঘনমাত্রা নির্ণয় করতে। পি পাত্রটা দেখো, সিলভার ক্লোরাইড কিন্তু পানিতেই আছে, অর্থাৎ এটা আমাদের রেগুলার কেসটাই, যে একটা সম্পৃক্ত যৌগ দেওয়া আছে আমাদের, একটা সম্পৃক্ত দ্রবণ, সেই দ্রবণ থেকে আমাদের এস এর ভ্যালু বের করতে হবে। কিভাবে? দেখো ডিসোসিয়েট হচ্ছে সিলভার প্লাস প্লাস Cl মাইনাসে। সিলভার ক্লোরাইডের দ্রাব্যতা যদি এস হয়, এক্ষেত্রেও হবে এস এস, তাহলে আমাদের কেএসপি দাঁড়াচ্ছে কিন্তু সিম্পলি এস স্কোয়ার। এন্ড কোয়েশ্চেনে দেখো কেএসপির ভ্যালু দেওয়া আছে 1.7 ইন্টু 10⁻⁻10, সেটা হচ্ছে এস স্কোয়ারের সমান। তাহলে এখান থেকে আমি যে এসটা সলভ করে ফেলতে পারি, সেটাই কিন্তু দেখো আমার ক্লোরাইড আয়নের ঘনমাত্রা। বুঝতে পারছি। এবার আসো ঘ নাম্বারটা দেখি। গ তো আমরা পারতামই, বাট ঘতে দেখো পার্থক্যটা কি। ঘতে তুমি কিউ পাত্রে ওকে নিচ্ছ, কিউ পাত্রে কি হচ্ছে, ওর সাথে সোডিয়াম ক্লোরাইড আছে। অর্থাৎ এই মুহূর্তে দ্রবণে কে কে এক্সিস্ট করতেছে বলতো? সিলভার ক্লোরাইড তো আছেই, অর্থাৎ Ag প্লাস, আর হচ্ছে Cl মাইনাস ধরলাম। এবার দ্রাব্যতা হচ্ছে S2, কোনো একটা কালি নেই। এবার দ্রাব্যতা আমি ধরলাম হচ্ছে S2, S2, S2 কেন? কারণ এখন ওর সাথে সোডিয়াম ক্লোরাইডও থাকতেছে। সোডিয়াম ক্লোরাইড সে কিভাবে বিয়োজিত হয়? পুরোপুরি Na প্লাস প্লাস হচ্ছে Cl মাইনাস। তাহলে এ ছিল হচ্ছে 0.1 মোলার, সোডিয়াম প্লাসও হয়ে যাবে 0.1 মোলার, 1:1 রেশিও। ক্লোরাইড আয়নও হয়ে যাবে কিন্তু আমাদের 0.1 মোলার। তাহলে এক্ষেত্রে যদি আমরা কেএসপি লিখতে চাই, কেএসপি সমান কি আসবে বলতো? সিলভার প্লাসের ঘনমাত্রা ইন্টু ক্লোরাইড আয়নের যে ঘনমাত্রা সেটা। কেএসপির ভ্যালু কোয়েশ্চেনে গিভেনই ছিল 1.7 ইন্টু 10⁻⁻10 ইকুয়ালস টু সিলভার প্লাস দেখো কতটুকু আছে, S2 পরিমাণে আছে, এটা পুরোপুরি ইজি। বাট ক্লোরাইড আয়নটা লক্ষ্য করো, ওর সোর্স কিন্তু দুইটা, 0.1 মোলারও আছে আবার S2 আছে, অর্থাৎ এক্ষেত্রে হয়ে যাবে 0.1 যোগ হচ্ছে S2। এই ইকুয়েশনটা যদি আমরা সলভ করে S2টা বের করি এবং আগের ক্ষেত্রে এসটা বের করি, ভাইয়া বের করে বলতেছি কত আসে। আগে আমাদের ভ্যালুটা আসতেছিল হচ্ছে 1.3 ইন্টু 10⁻⁻5, আর এই ক্ষেত্রে দ্রাব্যতা আসতেছে হচ্ছে 1.7 ইন্টু 10⁻⁹। তাহলে তোমরা লক্ষ্য করতে পারো যে এখন দ্রাব্যতা কিন্তু আগের তুলনায় কমে গিয়েছে, S2 কিন্তু লেস দেন এস, এবং আমরা সমায়ন প্রভাবে এটাই পড়ছিলাম যে দ্রাব্যতা কিন্তু হ্রাস পাবে। কারণ ক্লোরাইড আয়ন অলরেডি এখানে এক্সিস্ট করায় এই উভমুখী বিক্রিয়ায় ক্লোরাইড আয়নের পরিমাণ অনেক বেড়ে গেছে, তাই বিক্রিয়াটা পেছনের দিকে শিফট হবে, অর্থাৎ পশ্চাৎমুখী বিক্রিয়াটা বৃদ্ধি পাবে, যার কারণে সিলভার ক্লোরাইড কম বিয়োজিত হবে এবং ওর দ্রাব্যতা হ্রাস পেয়ে যাবে, এবং সেটা ম্যাথমেটিক্যালিও আমরা বিশ্লেষণ করে দেখালাম। এবার চলো পরের ম্যাথে চলে যাই। লক্ষ্য করো এই ম্যাথটার ঘ নাম্বার আমরা অলরেডি সলভ করে ফেলছি। ঘতে বলা হয়েছে যে এ পাত্রের দ্রবণকে বি পাত্রে আমরা নিব, অর্থাৎ পটাশিয়াম ক্লোরাইডকে আমরা সিলভার ক্লোরাইডের সাথে নিব, এতে করে সিলভার ক্লোরাইডের দ্রাব্যতা হ্রাস পাবে। বলতো আমরা মাত্র এটাই শিখলাম না যে দুর্বল তড়িৎ বিশ্লেষ্যটার দ্রাব্যতা হ্রাস পাবে। এক্ষেত্রে বিক্রিয়াটা কি হচ্ছে দেখো, ওই পাত্রে থাকবে আমার পটাশিয়াম K প্লাস আর ক্লোরাইড আয়ন মাইনাস। একইভাবে সিলভার ক্লোরাইড সেখানে থাকবে, সে কিন্তু আংশিক বিয়োজিত হবে, সিলভার প্লাস আর হচ্ছে ক্লোরাইড মাইনাস। যেহেতু আমাদের পটাশিয়াম ক্লোরাইড হচ্ছে একটা সবল তড়িৎ বিশ্লেষ্য, তাই ও কিন্তু পুরোপুরি বিয়োজিত হয়ে ক্লোরাইড আয়নের ঘনমাত্রা অনেক বাড়িয়ে রাখছে। বাট আমাদের সিলভার ক্লোরাইডটা হচ্ছে দুর্বল তড়িৎ বিশ্লেষ্য,
বিশ্লেষ্য। এতে করে এই উভমুখী বিক্রিয়াটা পশ্চাৎ দিকে যাবে, অর্থাৎ সিলভার ক্লোরাইডের যে দ্রাব্যতা সেটা কিন্তু হ্রাস পাবে। এটা অলরেডি আমরা ব্যাখ্যা করছি, সেই কোয়েশ্চেনটাই দেখো এখানে চলে আসছে, সেটাই জাস্ট ব্যাখ্যা করে দিতে হবে। ইভেন দেখো পরের কোয়েশ্চেনে যে ঘ নাম্বার, সেম কোয়েশ্চেন হুবহু, যে Ab3 এর উপস্থিতিতে আমাদের Mb এর দ্রাব্যতা পরিবর্তিত হয় কেন? কারণ দেখো কমন আয়ন আছে, এবং এক্ষেত্রে যেহেতু আমাদের নাম দেওয়া নাই বা সংকেত দেওয়া নাই, আমরা ধরে নিব যে Ab3টা হচ্ছে আমাদের সবল, আর যার দ্রাব্যতা পরিবর্তিত হচ্ছে বা হ্রাস পাচ্ছে Mb, সেটাই হচ্ছে আমাদের দুর্বল তড়িৎ বিশ্লেষ্য। কারণ দুর্বল তড়িৎ বিশ্লেষ্যটারই কিন্তু আমাদের দ্রাব্যতা হ্রাস পায়। তাহলে সমায়ন প্রভাবে এই কি পয়েন্টগুলো মনে রাখতে হবে, যে একটা কমন আয়ন থাকবে সত্য, বা দুটো তড়িৎ বিশ্লেষের মধ্যে একটা হবে সবল, একটা হবে দুর্বল, এবং সবলটার কারণে পরিমাণ এত বেশি আছে ওই কমন আয়নটার, যে দুর্বলটা লাসাতেলের নীতি অনুসারে বিক্রিয়াটা পেছনের দিকে যাবে, অর্থাৎ সিলভার ক্লোরাইড কিন্তু বেশি আর বিয়োজিত হবে না, অর্থাৎ ওর দ্রাব্যতা কিন্তু হ্রাস পেয়ে যাবে। বুঝতে পারছি? তাহলে এই ছিল আমাদের পুরো দ্রাব্যতা। আশা করি যারা ক্লাসের শুরু থেকে শেষ অবধি ছিলা, দ্রাব্যতার পুরো থিওরিগুলো, কনসেপ্টগুলো ক্লিয়ার করে যদি বোর্ড সিকিউগুলো প্র্যাকটিস করতে পারো, তোমাদের একাডেমিক প্রিপারেশনের পাশাপাশি একটা স্টেবল ভিত্তি তৈরিতে আর কোনো ধরনের প্রবলেম হবে না। তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই। আল্লাহ হাফেজ সবাইকে। আসসালামু আলাইকুম।